সরি সরি সরি, অনেকে আমার জন্য অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করছিলে। আমাকে প্রচুর জন টেক্সট করে দিয়েছে অলরেডি যে দিদি তুমি কোথায়। আমার আজকে ভীষণ লেট হয়ে গেছে, আর সেটার কারণ হচ্ছে আজকে ডিনার টাইমে আমি এই জন্য লাইভ প্ল্যান করতে চাই না। কারণ কি হয়, ওরকম বাচ্চাদের তো ঘড়ি ধরে খাওয়ানো যায় না, কখনো ওদের বেশি টাইম লেগে যায়, কখনো কম টাইমে হয়ে যায়। তো আমি অ্যাপ্রক্সিমেট একটা টাইম দিয়ে রেখেছিলাম। এবার বিকো আর ইভান ডিনার করতে এত টাইম লাগিয়ে দিল, ওদেরকে খাইয়ে ফ্রেশ করে ওদেরকে একদম বিছানাতে ঢুকিয়ে দিয়ে তারপরে আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তাই মানে আই এম রিয়েলি সরি। আচ্ছা, ঈশিতা মুখার্জি জয়েন করেছে। ঈশিতা লিখছে সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ঈশিতা ফর কনফার্মেশন। জয়িতা ভৌমিক সিং লিখছে হ্যালো। আচ্ছা, গুড ইভিনিং, অলমোস্ট ইটস গোয়িং টু বি নাইট। আমি আজকে প্রচুর লেট করে ফেলেছি। আচ্ছা, বংশালিনী কি লিখছে? ও লিখছে কিছু, কমেন্টটা দেখতে পাচ্ছি না। হ্যালো, পৌলমি আমাকে কনফার্মেশন দিয়েছে পার্সোনালি যে অল ক্লিয়ার শ্রেয়া দি, থ্যাংক ইউ পৌলমি ফর দ্যাট। আচ্ছা, নবজিৎ লিখছে শুভ নববর্ষ ইন অ্যাডভান্স। এক্স্যাক্টলি, আজকে একটা চলো চটপট ছোট্ট করে নববর্ষ স্পেশাল লাইভ কন্ডাক্ট করে দিই। কারণ এই নববর্ষের এই উইকটাতে আমি নিজেও ট্রেমেন্ডাস বিজি ছিলাম, অ্যান্ড আমাদের যে অ্যাডমিন প্যানেলে বাকিরা রয়েছে তারাও প্রত্যেকে সত্যিভূতের গল্পের ভীষণ ব্যস্ত। অনির্বাণদার বাঁকুড়াতে বিশাল বড় করে গাজন উৎসব সেলিব্রেশন হয়, তো সেই কারণে ও তো চলে গেছে সেলিব্রেট করতে, তো সেই কারণে ও অ্যাভেলেবল নেই। আর আমিও বেসিক্যালি খুব অল্প টাইমের জন্য আজকে লাইভে চলে এসেছি। আজকে আমি ফার্স্ট চ্যানেলের জন্য দুটো স্টোরি শেয়ার করব, কারণ এই সপ্তাহে কিন্তু আর ভেঙে আপলোড করা সম্ভব না, কারণ ওরও টাইম নেই, আমারও টাইম নেই, আমাদের সকলের কালকে প্ল্যান আছে। তো জাস্ট এটা আপলোড করে দেওয়া থাকবে, একসাথেই পুরো লাইভটা যাবে। আর আমি যদি পসিবল হয় কালকে আমার পার্সোনাল চ্যানেলে, যদি আমার বাইরে থেকে ডিনার করে এসে সময় হয়, তাহলে আমি একটা ছোট্ট করে লাইভ কন্ডাক্ট করবো, সেটা আমি নোটিফিকেশন দিয়ে দেবো। সেটা আমার পার্সোনাল চ্যানেলের ক্ষেত্রে বলছি। আর সত্যিভূতের গল্পে একটাই লাইভ যাবে পুরো, এক মানে যেরকম আমরা ব্রেক করে দিই না স্টোরিটা পুরো, সেরকম ব্রেকটা থাকবে না ফর দিস উইক অনলি। কারণ সকলকে ইন অ্যাডভান্স শুভ নববর্ষ। জানি প্রত্যেকেরই হয়তো নববর্ষের প্রচুর প্ল্যান রয়েছে, সবাই কালকের দিনটাও ব্যস্ততার মধ্যে থাকবে এবং আগামী সপ্তাহটাতেও তাদের ছোটখাটো কিছু তো প্ল্যানিং থাকবেই। ওকে, আচ্ছা, সকলকে আমি আর পার্সোনালি প্রত্যেকের নাম নিতে পারছি না, কারণ সবাই তোমরা উইশ করছো। তো আমি জাস্ট বলে দিচ্ছি সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা আগামী বছর আমাদের প্রত্যেকের একসাথে ভীষণ ভালো কাটুক, আমরা প্রত্যেকে সুস্থ থাকি, ভালো থাকি, একসাথে জমিয়ে আড্ডা মারতে থাকি, ভূতের গল্প শুনতে থাকি, এবং তার সাথে সাথে আমাদের প্রসপ্যারিটি বলো, গুড লাক সমস্ত কিছু আমাদের উপর বর্ষিত হোক। সকলের নববর্ষটা ভীষণ ভালো কাটুক, আমার এবং আমার সম্পূর্ণ সত্যিভূতের গল্প পুরো অ্যাডমিন প্যানেল মেম্বার্স টিমের প্রত্যেকের তরফ থেকে। ওকে, আচ্ছা দিদি এসে গেছি, বেশ, তাহলে অনেকেই একসঙ্গে জয়েন যখন করে ফেলেছে আর আমি লেট করব না। আজকে একটু প্রবলেম হচ্ছে, স্ক্রিনে কিন্তু অনেক কিছু শো করছে না, বাট ঠিক আছে, নেভার মাইন্ড, আমি ওটার দিকে কনসেন্ট্রেট করছি না। মধুমিতা শ্রীমানি লিখছে হাই, সুরজিৎ লিখছে নববর্ষ, শুভ নববর্ষ ইন অ্যাডভান্স। আচ্ছা, আবার মহুয়া বসাক লিখছে শুভ নববর্ষ অ্যাডভান্স, শুভ নববর্ষ লিখছে বুলু দাস, থ্যাংক ইউ। আমি সিনজিনি, লাভ ইউ টু। আচ্ছা, কথা কলি পাল লিখছে প্যার, লজ অফ প্যার। ওকে, রিয়া রয় বোস লিখছে হাই। ওকে, তো সকলের জন্যই আবার বলছি শুভ নববর্ষ। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম দিতে পারছি না। আজকে আমাকে এই নববর্ষের স্পেশাল লুকটা ট্রিট করার জন্য এই অসাধারণ মালবেরি শাড়িটা এটা স্পন্সর করেছে গার্গী চক্রবর্তী, গার্গীর বুটিক থেকে। গার্গী ভীষণ সুন্দর হ্যান্ডওয়ার্ক করে, তোমরা ওর হ্যান্ডলুমের কাজ অলরেডি দেখেছো। ও অর্গানজার ওপরে নিজের হাতে আমাকে ফ্যাব্রিক করে পাঠিয়েছিল, তার সাথে ও কিন্তু আমাকে একটা এই অসাধারণ গর্জিয়াস একটা মালবেরি সিল্ক দিয়েছে। এটা এই যে সিল্কটা না, আমি এটা পরার পর আই ফেল সো গুড। আমি কি করে বোঝাই যে এটা যথেষ্ট গর্জিয়াস। যদি তোমরা খুব সামনে থেকে এটার উপর যদি আলো পড়ে তোমরা বুঝতে পারবে এটা যথেষ্ট গর্জিয়াস একটা শাড়ি, যেটা তুমি আরামসে বিয়ে বাড়ি পরে চলেও যেতে পারবে। মানে তুমি যদি বিয়ে বাড়িতে ভীষণ এক্সট্রাভাগেন্সা সাজতে না চাও, তো হালকার ওপরে যদি থাকতে চাই, আমরা যেমন সামার ডেজে আমরা চেষ্টা করি যে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি খুব লাইট ওয়েট কিছু পরতে, তার জন্য অ্যাপস
অ্যাবসলিউটলি পারফেক্ট। শাড়িটা শুধু ভালো নয়, বডি হাগিং আমি শুধু সেটা বলবো না, শাড়িটার কোয়ালিটিটা এতটাই ভালো। ভেতরে দেখো তোমার এত সুন্দর ফিনিশিং, কোনো সুতোর ইরিটেশন হবে না বা কোনো প্রবলেম নেই শাড়িটার মধ্যে। শাড়িটা পরার পর কমপ্লিটলি এত সফট, পুরো জিনিসটা গায়ে বসে যাচ্ছে, অথচ তার সাথে এত সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে। ভীষণ সুন্দর প্লিটস গুলো পড়ে যাচ্ছে, কুচিগুলো পড়ে যাচ্ছে, যার জন্য ম্যানেজেবল, হাইলি ম্যানেজেবল। বাট এই এত কোয়ালিটিস থাকার পরেও গার্গির কাছে এই শাড়িগুলোর মাত্র প্রাইস হচ্ছে 1090 অ্যান্ড আমি বলবো একদম ওয়ার্থ ইট, মানে ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমার ভীষণ ভালো লেগেছে, মানে এতটাই কমফোর্টেবল এই শাড়িটা, এতটাই সফট অ্যান্ড মোর ওভার এতটাই ইজি টু ক্যারি, যে সত্যি কথা বলতে এইরকম 1090 এই বাজেটের মধ্যে এতটা ভালো কোয়ালিটির শাড়ি আমি একদম এক্সপেক্ট করতে পারি না বা পারিনি। আমি এটা দেখে বেশ আপ্লুত হয়েছি। আমি এটা একটা পিঙ্ক মালবেরি, এখন এটা ভীষণ ট্রেন্ড চলছে। হ্যাঁ, এটার প্রাইস আছে 1090 আর 7595999708। আই রিপিট 7595999708 এই নম্বরে যোগাযোগ করে তোমরা গার্গির কাছ থেকে আরামসে কালেক্ট করে নিতে পারো। নিজেরা পড়ার জন্য নিতে পারো, চোখ বন্ধ করে কাউকে পড়ার জন্য, বিয়ে বাড়ি আসছে সামনে, প্রচুর গিফট করে দিতে পারো। যেই শাড়িটা পাবে সে নিঃসন্দেহে বলবে ভালো শাড়ি দিয়েছে। এর থেকেও দামি শাড়ি দিলেও সে এই শাড়িটা ভীষণ ইউজ করবে, যেটা হয়তো আমরা অনেক দামি শাড়িও করি না, হেভি হয় বা অনেক সময় ফুলে থাকে ইত্যাদি কারণে আমরা আজকালকার মেয়েরা একদম পছন্দ করি না। তো আমার ওটাই বক্তব্য যে এই শাড়িগুলো গিফটের জন্য যদি কেউ পারচেস করে, আমার মনে হয় যাকেই দেবে না কেন সে ভীষণ ভীষণ প্লিজড হবে। সো ওয়ান্ডারফুল ওয়ান্স এগেন, ভীষণ ভালো, থ্যাংক ইউ গার্গি, এটা ভীষণ সুন্দর। আমি যদি কালকে বেরোচ্ছি তো তাহলে আমি ডেফিনেটলি এটা পরে বেরোবার চেষ্টা করব, বিকজ ও আমাকে বলেছে যে নববর্ষের জন্য এটা একটা স্পেশাল গিফট ছিল আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার যাবো হচ্ছে আজকের একদম চটপট গল্পে। লটস অফ লাভ শ্রেয়াদি, দারুণ লাগছে, লিখছে পৌলমী দাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম আজকে যে গল্পটা বলবো, ওই যে বললাম আমি আজকে জাস্ট দুটো গল্প বলবো ফার্স্ট চ্যানেলের জন্য, অ্যান্ড দেন তারপরে আমার চ্যানেলে অদ্ভুত থেকে অদ্ভুত দুটো ইনসিডেন্ট শেয়ার করবো। ওকে, তো প্রথম যে গল্পটা, এটা আমাকে বিনীতা পাঠিয়েছে। বিনীতা আমাকে বলেছিল, বাট সত্যি কথা বলতে ওকে আমি প্রি ইনফর্ম করতে ভুলে গেছি যে আজকে আমি বিনীতার গল্পটা বলবো। আসলে আমি খুব র্যান্ডমলি সিলেক্ট করিনি স্টোরিগুলো। আমার মনে হয় বিনীতা এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাট আমি ওকে পরে লিঙ্কটা সেন্ড করে দেবো, বা ও পরে যখন রেকর্ডেড ভিডিওটা শুনবে ও তখন শুনতেই পারবে। তো আজকে ওর স্টোরিটা আমি শেয়ার করবো। বিনীতার এই স্টোরিটা হচ্ছে ওর এক মাসির স্টোরি, এবং ওর মাসির মানে তারও নিজের না, মানে সেই মাসির মুখ থেকে কালেক্টেড বা মাসির মুখ থেকে শোনা স্টোরিটা। এটা মাসির শ্বশুর বাড়ির স্টোরি। ওর মাসি থাকেন শেওড়াফুলিতে, তার শ্বশুর বাড়ি হচ্ছে সিঙ্গুরে। তো সিঙ্গুরের একটা বিরাট বড় জমিদার বাড়ির মতন বাড়ি, মানে কি বলবো, বিরাট একটা এরিয়া নিয়ে জায়গাটা। পেছনে বিরাট বাগান আছে, ঘাট বাঁধানো পুকুর আছে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সামনে বাগান, উঠোন পেরিয়ে গিয়ে একটা বড় দোতলা বাড়ি আছে। তো সেটা হচ্ছে ওর মাসির সিঙ্গুরের শ্বশুর বাড়ি। ছেলেগুলি ওই বাড়ির খুবই ভালো, বাট ওই বাড়ির যিনি শাশুড়ি মা, তিনি নাকি এতটাই টর্চারিং, এতটাই দজ্জাল ছিলেন যে ওনার সাথে অ্যাডজাস্ট করে থাকাটা যে কোনো ওয়াইফের জন্যই মানে খুব মুশকিল হয়ে যাচ্ছিল, সব ছেলের বউদের জন্য। তো বড় ছেলে আর ছেলের বউ আগেই তারা সেপারেটেড হয়ে চলে যায়। মেজো ছেলে কিছুতেই মাকে ছাড়তে পারছে না, তো কি করবে, তখন মেজো ছেলের ওয়াইফ হচ্ছে ওর মাসি, বিনীতার মাসি। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি শেওড়াফুলিতে ছেলেকে নিয়ে ও বাড়িতে আলাদা থাকবো, তুমি এখানে থাকো। তো বোধহয় সম্ভবত শাশুড়ি মা অনেকদিন পর্যন্ত এটা জানতেনও না যে তাদের মধ্যে যোগাযোগ আছে বা কিছু, বাট ওর হাজবেন্ড কিন্তু ব্যালেন্স করে চলতো, মানে মায়ের কাছে মায়ের মতো থাকতো, আবার শেওড়াফুলিতে ওর মানে মাসি এবং মাসির ছেলের সাথেও কিন্তু যথারীতি ভালো একটা সম্পর্ক তারা মেনটেন করতো। আচ্ছা, তো এইটা গেল। আর তার আর একটা ছোট যা ছিল, এই ছোট দেওয়ারে যে ছোট যা, সে মানে একদম হতদরিদ্র যাকে বলে। মেয়েটি পরমা সুন্দরী, গোছা ভরা চুল, তার রং রূপ মানে সেটা দারুণ দেখতে মেয়েটা। কিন্তু মেয়েটা এতটাই গরিব, মানে তার এতটাই আর্থিক অনটনের মধ্যে দিয়ে সে যাচ্ছিল। তো বিয়ে করে হয়তো ভেবেছিল যে একটু ভালো থাকবে, বাট শাশুড়ি এত অত্যাচার মানে শুরু করেছিল, এবং তার সাথে সাথে হাজবেন্ডেরও মানে একের পর এক দুটো বাচ্চার প্রেশার,
প্রথম একটা বাচ্চা হয়, কিছুদিনের ডিফারেন্সের মধ্যে আবার একটা বাচ্চা হয়, যেখানে ও একদম প্রিপেয়ার ছিল না এতগুলো বেবি নেওয়ার জন্য, কারণ ও তো নিজেই ও বাড়িতে ভালো ছিল না, সেই জায়গায় ও দুটো বেবি কেন নিতে চাইবে না, তো ওই বেবি নেওয়ার জন্য ও প্রিপেয়ারও ছিল না। সো দ্যাটস দ্য রিজন ওখানে ওদের মধ্যে একটু সমস্যা বা ঝামেলা ওই মেয়েটির সাথে লেগেই থাকতো। একদিন মেয়েটা কি করে, ওর দুটো বাচ্চাও হয়ে গেছিল, ও দুটো বাচ্চাকে নিয়ে ওই বাড়ি থেকে ও চলে গেল। কিন্তু ও ওখানে যাওয়ার পর রিয়েলাইজ করে যে বাচ্চা ম্যানেজ করার জন্য বা বাচ্চাকে বড় করার জন্য যে মিনিমাম নিডসটুকু ফুলফিলমেন্টের দরকার হয়, ওর সেই ক্যাপাসিটিটাও ছিল না। তো ও তখন কি করবে, ও মানে তখন একদিন কি করে, ওদের যে পাঁচিলটা ছিল সেই পাঁচিল থেকে টপকে কোনোভাবে ও এসে ও নিজে বাড়িতে ঢোকেনি, ওই বাচ্চা দুটোকে সামাও ও পাঁচিলের এপারে পেছনের বাগানের দিকে নামিয়ে দিয়ে ও চলে যায়। তো সবাই বুঝতে পেরেছিল এটা ছোট বউ রেখে দিয়ে চলে গেছে। তো ঠাকুমা মানে ওই শাশুড়ি মা এতটাই ভালো ছিলেন মানে এই দিক থেকে যে উনি কিন্তু বাচ্চাদেরকে মানে নিজের নাতি নাতনিকে খুব আগলে রাখতেন। মানে ওনার যত রাগ, যত অত্যাচার, যত টর্চার, সমস্ত কিছু একটাই টার্গেট হচ্ছে বৌমাগুলো। বৌমারা তিন বউই একদম সহ্য করতে পারতো না, এবং তিন বউকে উনিও সহ্য করতে পারতেন না। তিনজনের প্রচুর প্রবলেমস ছিল, কিন্তু নাতি নাতনিরা ছিল ওনার জান। মানে নাতি নাতনিদের জন্য উনি সব করতে পারেন, কাউকে মানুষ করতে হবে না, আমি একা নাতি নাতনি মানুষ করে নেবো, এরকম একটা দাপট ছিল ওনার। তো উনি কিন্তু ওই বাচ্চা দুটোকে পেয়ে ভীষণ খুশি, এবং সঙ্গে সঙ্গে গিয়ে উনি হঠাৎ দেখছেন যে বাগানে কে যেন কাঁদছে। গিয়ে দেখছে একটা বাচ্চা তখন মানে সে সবে বসতে শিখেছে, সে বসে বসে কাঁদছে, আর তার পাশে তার ছোট্ট ভাইটা ওখানে, মানে ছোটটা মেয়ে আর বড়টা হচ্ছে বোধহয় হ্যাঁ দাদা, ছোটটা বাচ্চার মেয়ে আর বড়টা হচ্ছে একটা দাদা। দাদাটার কত বয়স হবে, 3-4 বছরের বাচ্চা। তো তার সে পাশে দাঁড়িয়ে 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 কাঁদছে, আর তার নিচে বসে ওই রকম ছোট বাচ্চাটা চিৎকার করছে। তো সঙ্গে সঙ্গে ওদেরকে তুলে নিয়ে এসে এবং উনি একদম ডিক্লেয়ার করে দিলেন যে আর কোনোভাবেই কিন্তু বাচ্চা ফেরত চাইলে আমি বাচ্চা ফেরত পাঠাবো না, ওরা আমার কাছে মানুষ হবে, আমি ওদেরকে বড় করবো। এত সাহস, ও চলে গেল আবার বাচ্চাকে আমাকে এইভাবে ছেড়ে দিয়ে গেল ইত্যাদি। যাই হোক, এবার বাচ্চা দুটো ওখানে বড় হতে শুরু করে। তো ওই যে বড় ছেলেটা ওকে ওরা মিশনে দিয়ে দিয়েছিল, কারণ ঠাকুমার যেহেতু বয়স হয়ে গেছিল, ঠাকুমা একা হাতে দুটো ওই বয়সে ছোট ছোট বাচ্চাকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ছোট বাচ্চাটা খুবই ছোট ছিল, তো যার জন্য ওকে ঠাকুমাকে সবই করিয়ে দিতে হতো। তো বড়টাকে ওই জন্য ওরা প্রথম থেকে মিশনে দিয়ে দেয়, এবং মিশনে ও ভর্তি হয়ে গেছিল বলে ও বাড়িতে সেরকম একটা থাকতো না, ছোটটাই একমাত্র বাড়িতে থাকছিল। এভাবে ওরা আস্তে আস্তে দিন কাটতে থাকে, বড় হতে থাকে। এইবার খুব বেশি দিন না, বছর খানেক বা বছর দেড়েকের মধ্যে ওদের বাড়িতে একটা পোর্শনে একটা লোক ভাড়া নিতে আসে। তো সে হচ্ছে প্রচন্ড সুদর্শন সুপুরুষ টাইপের একটা লোক, এবং ঠাকুমা যখন তার পরিচিতি জিজ্ঞাসা করে সে বলে যে তিনি একজন জাতে ব্রাহ্মণ। তো ঠাকুমার একটু ফ্যাসিনেশন ছিল, উনি ব্রাহ্মণ পছন্দ করতেন, মানে ওই যে মাসির শাশুড়ির কথা বলছি। তো উনি তখন বললেন যে বেশ, তাহলে এক কাজ করো, ভালোই হলো, আমার বাড়ির যে গৃহদেবতা আছেন তুমি তাহলে তার প্রতিনিয়ত যে নিত্যদিনের পুজোটা হয় সেই পুজোর দায়িত্বটাও নাও, তুমি প্রতিদিনের বাড়ির পুজোটাও করবে, আর তার সাথে সাথে তুমি আমার বাড়িতে একটা রুমের মধ্যে থাকো। আমার বড় ছেলেও থাকে না, মেজো ছেলের বউ চলে গেছে, ছোট ছেলের বউ চলে গেছে, আমার বাড়ি তো খালিই পড়ে রয়েছে, তো তুমি থাকো। তো তাকে শেল্টার দেয়। তো সে দিব্যি ওরকম পুজো আচ্ছা করছিল, ভালোই ছিল। হঠাৎ করে 1 বছর খানেক থাকার পরে তখন এসে ওই ঠাকুমাকে বলছেন যে আপনাদের এই বাড়িটা আমার খুব ভালো লেগে গেছে, আমি এই বাড়িটা ছেড়ে চট করে যেতে চাই না, তো আমি তো ওই পোর্শনটাতে অনেকদিন ধরেই হলো আছি, একটা মানে 1 বছর হয়েছে সবে, অনেকদিন ধরেই হলো আছি, তো একটা কাজ করুন ওই পোর্শনটা আমাকে বিক্রি করে দিন। তো ঠাকুমা ভীষণ আপসেট হয়ে গেছে, বা ঠাকুমা বলছে ও মা তোমার এই আবার কেমন স্পর্ধা, এ তুমি কি বলছো, আমি কি তোমাকে বলেছি আমি বাড়ি বিক্রি করার জন্য প্রিপেয়ার্ড, আমি এখন তো বাড়ি বিক্রি করবো না। আর সে নাছোড় বান্দা, না আপনাকে বাড়ি বিক্রি করতেই হবে, না আমি বাড়ি বিক্রি করবো না, তোমার সাহস কি করে হয়, এত বড় কথা তুমি আমাকে বলছো আমি বাড়ি বিক্রি করবো, তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। উনি তখন বলছেন আপনি আমাকে এরকম করে চোখ রাঙাচ্ছেন, শাসাচ্ছেন, তো ঠিক আছে আমিও আপনাকে দেখে নেবো, দেখি আপনি কি করে আমাকে এখান থেকে বের করতে পারেন, আর আপনি কি করে বাড়িতে টিকতে পারেন সেটাও আমি দেখে নেব, বলে সেরা গজ্জাতে গজ্জাতে চলে গেল। এইবার তার কিছুদিন পর থেকে হঠাৎ করে ঠাকুমা একটা জিনিস রিয়েলাইজ করে, তাদের বাড়িতে এতদিন ধরে এই বাড়িতে তাদের পেটে বাড়ি, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো মানে কোনোদিন কোনো রকম কোনো আনন্যাচারাল কোনো কিছু ঘটা বা কোনো কিছু ফিল করা, নাথিং ওয়াজ দেয়ার। তো এবার তখন কি করবে, তো ঠাকুমা বুঝতে পারছে যে কিছু একটা গোয়িং রং, মানে
হঠাৎ করে মনে হচ্ছে রান্নাঘরে টুকুর 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 আওয়াজ, বা বাগানের দিকে রাত্রের দিকে এটা ঠাকুমা ফিল করতো যেন মনে হয় সেই হনুমানের পা এলে যেরকম হনুমান দাপিয়ে বেড়ায় না, ওরকম মাঝে মাঝে রাত্রেবেলা মনে হয় বাগানে যেন হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। তো অনেকবার ঠাকুমা ওরকম টর্চ নিয়ে দেখার চেষ্টা করেছে, ছেলেদেরকে বলেছে বাবা একটু দেখতো, তো ছেলেরাও দেখার চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। বাট মনে হয় যেন পুরো বাগানে হনুমান পড়েছে, পুরো দাপিয়ে বেড়াচ্ছে, মানে একাধিক জিনিস যেন দাপিয়ে বেড়াচ্ছে, এরকম একটা ফিলিং আসে। মানে একবার এই গাছ থেকে ওই গাছে ধূপ ধাপ করে আওয়াজ। তো সারা রাত্রি আস্তে আস্তে এই জিনিসটার মাত্রাটা বাড়তে থাকে। তার সাথে ওই যে বললাম রান্নাঘরে বিভিন্ন জিনিসপত্র নাড়ানাড়ির আওয়াজ বলো, হুশ করে মনে হলো বারান্দা দিয়ে কেউ ধুপ 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 করে দৌড়ে চলে গেল, উঠোনের মধ্যে যেন মনে হচ্ছে কে হেঁটে বেড়াচ্ছে, এরকম আস্তে আস্তে ফিলিংস গুলো ওদের আসতে থাকে। এরপর একদিন ঠাকুমা কি করেছে, ওই ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বোধহয় কোনো কাজে গেছে। হঠাৎ ঠাকুমার মানে ওনার একটা স্বভাব ছিল কি, ঘুম পাড়িয়ে রেখে বাচ্চাকে এলে মাঝে মাঝে গিয়ে একটু টুকি দিয়ে আসতো যে বাচ্চাটা ঠিক আছে তো। ঠাম্মা এসে যখন টুকি মারছে তখন দেখছে ওমা বিছানাতে বাচ্চাটা নেই, আর বিছানার চাদরটাও নেই, বিছানার চাদরটা নেই, বিছানায় বাচ্চাটা নেই, আর বাচ্চাটার একটা গোঙানির আওয়াজ, মানে এরম টাইপের একটা গোঙানোর আওয়াজ কোথাও থেকে আসছে। তো ঠাম্মা তাড়াতাড়ি করে দরজা মানে ভেতরে ঢুকে দরজা দিয়ে দেখছে যে চারিদিকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। খাটের পেছন দিক থেকে বুঝতে পারছে আওয়াজটা আসছে, ওটাকে ফলো করে যখন যাচ্ছে গিয়ে দেখছে খুব অড ভাবে খাটের পেছনে ওদের একটা ওই আগেকার দিনের কভার টাইপের একটা ছিল, আর সেখানে ওই কাঁচটা না তোমার ওই যে কি বলে ওগুলোকে সেলফের মতো দেখতে খানিকটা, ওই কাঁচ দিয়ে বন্ধ করা থাকতো, ওরকম একটা কোনো র্যাক করা ছিল। তো সেই র্যাকটার মধ্যে বাচ্চাটাকে মানে লিটারালি ওই চাদরটা দিয়ে একটা পুটুলির মতন বেঁধে কেউ যেন ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে বাচ্চাটা ওখান থেকে সাফোকেশন হচ্ছে বোধহয় বাচ্চাটা কথাও বলতে পারছে না, বাচ্চাটা প্রচন্ড গোম হচ্ছে, কিন্তু বাচ্চাটা ওই রকম ভাবে ওকে চাদরের মধ্যে পুরো একটা পোটলা করে বেঁধে মুখ বেঁধে ওকে কেউ ওইভাবে ঢুকিয়ে দিয়েছে। সে ঠাকুমা তো একটু নড়ছে বাচ্চাটা, ওকে দেখে ওখান থেকে টেনে হিড়ির করে আগে বার করে, তাড়াতাড়ি করে ওকে খুলে কোনোভাবে যখন ওকে বার করেছে পুরো ও তখন মানে শ্বাসরুদ্ধ হয়ে ওর আরেকটু হলে প্রাণটা ওষ্ঠাগত, ও আর পারছিল না তখন বাচ্চাটা। তো ওকে যখন জিজ্ঞাসা করছে যে কি করে এটা হলো, তো ও বলছে ও কিছু জানে না, ও ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠে ওই অবস্থাতেই নিজেকে পেয়েছে। তো কি এই কাজটা করলো, আর সেরকম কেউ মানে একদম বাচ্চার জীবন নিয়ে খেলা করবে এরকম কেউ তো ওই বাড়িতে এক্সিস্ট করে না, তো তাহলে এটা কে করতে পারে। যাই হোক এটা একটা ঘটনা ঘটলো, ঠাম্মা বেশ ভয় পেয়েছিল। ঠাম্মা তখন এমনি লোকাল একটা মন্দির থেকে গিয়ে ওর জন্য একটা তাবিজ এনে দিয়েছিল যে একটা প্রোটেকশন ওকে দেওয়া থাক, তো সেই প্রোটেকশনটা ওকে দেয়। এরপর একদিন ঠাম্মা বোধহয় সম্ভবত পিয়ন এসছে, বেল দিয়েছে বা হয়তো দরজা নক করেছে, সেখানে গিয়ে উনি চিঠি কিছু কালেক্ট করছেন। পিয়নটা হঠাৎ করে চিৎকার করে বলছে, ও মাসিমা আপনার বাড়ির ওপরে ওটা কি হচ্ছে, ওপরে ওটা কি। তো যখন ঠাম্মা পেছনের দিকে ঘুরেছে দেখছে যে দোতলার একটা বড় জানলা, তাতে মোটা মোটা লোহার শিক ঢোকানো ছিল, সেই শিক দুটোকে কেউ যদি শক্ত করে ধরে এরকম স্ট্রেচ করে দেয় তাহলে শিক দুটো বেশ অনেকটা ফাঁক হয়ে যাবে। এবার ওই ফাঁকটার মধ্যে দিয়ে ওই বাচ্চাটাকে কেউ ঠেলে বার করে দিয়েছে, বাচ্চাটা প্রায় অর্ধেকটা ঝুলছে, বাচ্চাটা ওপর থেকে অর্ধেকটা প্রায় ঝুলছে, আর ওপর থেকে মানে চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ ওর মুখটাকে চেপে ধরে আছে, যে ওর কোনো আওয়াজও বেরোচ্ছে না, ও কিন্তু মানে এরকম একটা কিছু করছে, অ্যাক্ট করছে, যেখানে আওয়াজটাই সে ঠাম্মার কাছে পৌঁছচ্ছে না। ও মুখ দিয়ে চিৎকার করার চেষ্টা করছে কিন্তু সেটাও পারছে না, সেই আওয়াজটাও আসছে না, আর তার সাথে কেউ যেন ওকে প্রচন্ড জোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বাবু তাপস লিখছে কত নম্বর গল্প চলছে, কটা মিস করে ফেলেছি, একটাও মিস করোনি। আজকে আমি এমনিতেই খুব অল্প টাইম লাইভ করব, কিন্তু তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, তোমার এগেনস্টে কিন্তু আগের দিন অনেকে কমপ্লেন করেছে, অনেকে বলেছে তুমি ভীষণ বাজে বকছিলে এবং অফেন্সিভ কমেন্ট করছিলে, তো ইটস এ রিকোয়েস্ট যে করো না। সবাই কিন্তু প্রচন্ড বিরক্ত হচ্ছে এবং অনেকেই আমাকে কিন্তু বলেছে যে তুমি ভীষণ আজে বাজে কমেন্ট করছো, সো তুমি একটু রেস্ট্রিক্টেড কমেন্ট করো, ইটস বেটার, কারণ তোমার আইকিউ লেভেলটা আমার মনে হয় একটুখানি গন্ডগোল আছে। তুমি মানে যত কম বকো ততই মঙ্গল, আমার জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। তার চেয়ে বেটার তুমি চুপ করে বসে গল্প শোনো, কথা বলবে না, আর না হলে তোমার যদি ইচ্ছা না করে পরে রেকর্ডেডটা শুনবে, ওকে? আচ্ছা, কিন্তু কাউকে বিরক্ত করবে না,
নতুন বছরের শুভেচ্ছা, তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা। বেশ, তো এবার তারপর যেটা হলো, হ্যাঁ, তো ওইরকম ঝুলছে বাচ্চাটা। তো ওর ঠাম্মা তো দৌড়ে গিয়েছে, গিয়ে দেখছে বাচ্চাটা না পুরো মানে নিজেও একটা রড ধরে কোনোভাবে চেষ্টা করছে নিজেকে সেভ করার, মানে বাচ্চাটাকে কেউ যেন মনে হচ্ছে এপাশ থেকে ঠেলে নামিয়ে দিচ্ছে। ঠাম্মা দৌড়ে গিয়ে বাচ্চাটাকে এরকম করে টেনে ভেতর থেকে যখন বার করলো, দেখছে পুরো লোহার ওই বড় বড় মোটা মোটা গ্রিল গুলো টেনে একদম অনেকটা গ্যাপ করে তার মধ্যে দিয়ে ওকে ফেলার চেষ্টা করা হচ্ছিল। তো ঠাম্মা তো খুব টেনশনে পড়ে যায়, এসব কি হচ্ছে। ইতিমধ্যে আবার ওই যে বাচ্চা ছেলেটি ছিল ওদের বাড়ির আরেকজন যে নাতি উনার, তো সে এসছিল বোধহয় কোনো ছুটিতে, একটু লং স্ট্রেচের ছুটিতে বাড়ি আসে। সেই ছেলেটা হঠাৎ করে সিঁড়ি দিয়ে খেলতে খেলতে সে বেকায়দায় এমন জোরে পড়ে গেল, ও যেদিন এলো তার পরের দিনই ওর মাথা ফেটে একদম খুব সিভিয়ারলি ও ইনজিওর্ড, এবং ওর হুলুস থুলুস অবস্থা বাড়িতে। তো আবার ওকেও ট্রিটমেন্ট করানো হলো। তো ঠাম্মা বলছে বাচ্চাগুলোর ওপরে এত আবা থাবা কেন যাচ্ছে, হয় না যেরকম মানুষেরা ভাবে যে যাই তো একজন কাউকে একটু দেখাবো ডাকবো, কি ব্যাপারটা হচ্ছে তো বুঝতে পারছি না। তো ঠাম্মা একজন নিয়ার বাই পুরোহিতের সাথে কথা বলেন, তো উনি বললেন যে দেখুন আমি তো একটা তাবিজ দিয়েছিলাম, কিন্তু তাতেও যখন কিছু হচ্ছে না, একটা কাজ করি, আমার এক গুরুদেব আসবেন, উনি আসবেন হয়তো নেক্সট উইকের মধ্যেই আসবেন, আপনারা একটু ধৈর্য ধরে নিন, আমি গুরুদেবকে নিয়ে আপনাদের বাড়িতে যাব। ভালো কথা। তো উনি চলে আসেন সেখান থেকে। এরপরে শুরু হলো আরো চরম বিভ্রান্তি, মানে বলে রান্না করে রাখছে, অর্ধেক অর্ধেক রান্না খাওয়ার মানে পুরো সাবার করা ওরা, এবং বুঝতে পারছে যে মাছের কাটা ফাটা গুলো না কিচ্ছু নেই, মানে মাংসের হাড় মাছের কাটা যে খাচ্ছে সে পুরো যেন সব শুদ্ধ খেয়ে নিচ্ছে। যদি কোনো বিড়াল বা অন্য কোনো জিনিস হয় তাহলে তো অন্তত সে যদি খেত বা কিছুটা খেলেও কিছু তো পড়তো মাটিতে, কিচ্ছু কোথাও পড়ে নেই, কিচ্ছু নেই, বাট কেউ যেন সাবার করে দিচ্ছে। যতই চোখে চোখে রাখছে কোনো কিছু, কিছুতেই কিছু করতে পারছে না। আচ্ছা, তাছাড়া ওই রকম ওই সারা রাত বাগানের মধ্যে দামালের মতন কেউ যেন লাফিয়ে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে, এক গাছ থেকে অন্য গাছ, এই গাছ থেকে সেই গাছ, এরকম চলছে। তো ওই গুরুদেব কোনো মতে ওরা সেই সপ্তাহটা কাটায়, আর বাচ্চা দুটোকে ঠাম্মা প্রচন্ড চোখে চোখে রেখেছিল, প্রচন্ড চোখে চোখে রেখেছিল। তার মধ্যেও আরেকদিন একটা কাণ্ড ঘটেছিল। হ্যাঁ, ঠাম্মা বলছে যে এরকম উনি বসে আছেন, হঠাৎ করে রান্নাঘরে বিশাল আওয়াজ, ঝনঝন ঝনঝন করে মনে হচ্ছে সব বাসনগুলো পড়লো। গিয়ে দেখলো বাসনগুলো কিন্তু উনি পড়ার আওয়াজ পেয়েছিলেন রান্নাঘরে, কিন্তু দেখছে সব বাসন ওনাদের রান্নাঘরের ঠিক পাশেই জানলা, আর জানলার পাশেই হচ্ছে ওই যে বললাম ঘাট বাঁধানো বড় পুকুর, সমস্ত বাসন কোসন গুলো ওই বড় পুকুরের পাশে গিয়ে ঘাটের মধ্যে পড়ে রয়েছে। তা বাসন রান্নাঘর থেকে ছুঁড়ে ছুঁড়ে কে ওই পুকুরের মধ্যে ফেলবে? আর আস্তে ওদের বাড়িতে আর কোনো মেম্বারও নেই, ছেলেরা তো সকালবেলা দুজনেই বেরিয়ে যায়, ওরা তো চলে যায় অফিসে, আর তারপরে তো আর কেউ থাকে না। আর ওই ভদ্রলোক থাকেন, উনি ওনার নিজের মতন পুজো আচ্ছা নিয়েই থাকেন, ব্রাহ্মণ মানুষ, হয়তো মাঝে মাঝে একটু কাজে টাজে বেরোন, এই পর্যন্তই। যাই হোক, তো ঠাম্মা আর কিছু মানে ব্যাপারটা নিয়ে ঘাটায়নি, খালি মানে অধীর আগ্রহে ওয়েট করছিল যে গুরুদেব কবে আসবেন। গুরুদেব এলেন। গুরুদেব এসে যেদিনকে বাড়িতে প্রথম ঢুকলেন, সেদিন ঢুকেই উনি প্রথম বললেন যে এই বাড়িতে দুজন আছে। তো কে দুজন আছে না, উনি নাকি নিজে ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন, আই ডোন্ট নো হাউ, বাট ওনার বক্তব্য অনুযায়ী এই বাড়িতে একটা ফিমেল সোল আছে আর একটা কোনো বাচ্চার সোল আছে, যেটা কিনা ওনারই ছেলে হবে। তো এই বাড়িতে মানে দে আর অ্যাকচুয়ালি মাদার এন্ড সন এরকম হবে, কেননা ওদের মধ্যে প্রচন্ড অ্যাটাচমেন্ট, ওরা একজন যেখানে থাকে আর একজন সেখানেই থাকে, এমন নয় যে দুটো সেপারেট সোল কোনো জায়গায় এক জায়গায় এসে জুটেছে কোনোভাবে। এরা দুজনেই খুব হাইলি সোল টু সোল কানেক্টেড, এবং এরা দুজন একসাথেই থাকে। এদের মধ্যে রিলেশনশিপটা কাইন্ড অফ মাদার সানি হতে পারে মেবি। তো ওরা দুজন এই বাড়িতে রয়েছে, এবং যারা চাইছে ডেলিভারেটলি এই বাড়ির বাচ্চাগুলোর ক্ষতি করতে। তো তখন ঠাম্মা বলছে কিন্তু কেন, কিসের উদ্দেশ্যে করবে? তো তখন ঠাম্মার একটা মাথায় জিনিস স্ট্রাইক করে। তো ঠাম্মা গুরুজিকে বলেছিল যে জানেন তো এই বাড়িতে না একটা আনইউজুয়াল ঘটনা ঘটেছে কদিন আগে। বলছে কি বলো তুমি আমাকে? তখন বলছে যে আমি যে ভাড়া দিয়েছিলাম ওই ভদ্রলোক আমাকে এসে রীতিমতো একদিন কিন্তু শাসিয়েছেন, এই বলে যে দেখবো তুই এই বাড়িতে কি করে থাকিস। তো তখন উনি বলছেন যে আমিও তোমায় বলতেই যাচ্ছিলাম যে এই বাড়িরই কেউ কিন্তু এই জিনিস দুটোকে এখানে চালান করেছে।
এবং তোমার এই বাড়িতে, এই ভিটেতে মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস হয়। এই বাড়িতে কিছু জাদু মানে কেউ এমন আছেন যিনি তন্ত্র সাধনা করেন এবং উনি নানান রকমের কালা জাদু বা অন্য রকমের বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেগুলো এই বাড়িতে বসে উনি চর্চা কিন্তু করছেন। কে চর্চা করবে? উনি তো পুরোহিত বলেন না, উনি মোটেই পুরোহিত নন। তোমার বাড়িতে যেই আছে না কেন, যেই এগুলোর চর্চা করে না কেন, ও কিন্তু তান্ত্রিক এবং সেই কারণে অনেক সময় তাকে হয়তো বলি টলি দিতে হয়েছিল, ওর কাছে কোনো কিছু বন্দি করা ছিল, সেই সব জিনিসকেই ও হয়তো চালান করেছে এখানে। আর আরেকটা জিনিস গুরুদেব বলেন যে আমার ওই লোকটির ব্যাপারে কিছু ইনফরমেশন লাগবে, তোমরা কি জানো ওই লোকটা কোথা থেকে বিলং করে? তো তখন ওই ঠাম্মা কথা প্রসঙ্গে বলছে যে হ্যাঁ, একদিন না খুব গল্প করছিল আমার সাথে প্রথম আসার পর, তো সেই কথা প্রসঙ্গে আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কোথাকার? তো উনি একটা বেশ দূরে মানে সিঙ্গুর থেকে বেশ খানিকটা দূরে একটা গ্রামের নাম বলেছিল, বলে আমি ওই গ্রামের লোক। তখন উনি বলেন যে তোমরা একবার ওই গ্রামে গিয়ে বা ওই গ্রামের থানাতে গিয়ে একবার খবর নাও তো যে এই লোকটার ব্যাপারে কোনো প্রশাসনিক কোনো অভিযোগ আছে কিনা। কারণ আমার যতদূর গণনা বলছে আর কি, উনি গুণ ছিলেন আর কি, তো উনি বলছেন যে আমার গণনা বলছে যে ওর এগেনস্টে ডেফিনেটলি কোনো প্রশাসনিক কেস আছে এবং উনি খুবই মানে তোমরা বুঝতে পারছো না, সামান্য একটা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক নয়, উনি এর থেকেও মারাত্মক কিছু ঘটিয়ে রেখেছেন। আমি যেটা আভাস পাচ্ছি, এই লোক তোমাদের বাড়িতে থাকাটা খুবই বিপজ্জনক, কিন্তু তার আগে তোমরা একটু ওর ব্যাপারে খোঁজ খবর নাও, ওর গ্রামে গিয়ে তোমরা খোঁজ খবর নাও। তো ঠাম্মার কথায় ওই মেজো জেঠু আর আরেকজন যিনি ছিলেন ওই ছোট জেঠু মানে ওই ছোট কাকা, ওরা দুজনে মিলে যায়। ওরা যখন গেছে ওই গ্রামে গিয়ে ওর বর্ণনা দেওয়াতে সঙ্গে সঙ্গে ওরা যা ফিডব্যাক পেয়েছে, ওরা তো পুরো চক্ষু চড়ক গাচ্ছে, কি বলছে রে বাবা। তো ও যখন গেছে তখন প্রথমে থানায় যায়, ওরা নাম বলে এবং তার মানে তখনকার হয়তো ওর কাছে ওই ফ্যাসিলিটি ছিল নাকি ছবি টবি দেখাবে বা অত হয়তো আপডেটেড ফোন টোন ছিল না ওদের কাছে, তো বিবরণটা মোটামুটি বলে সঙ্গে সঙ্গে ওরা রেকগনাইজ করতে পেরেছে। ওরা রেকগনাইজ করে বলছে যে এই তো আপনারা একটা আসামিকে আশ্রয় দিয়েছেন। বলে আসামি মানে? বলে আমরা দুবার ও দুটো মারাত্মক কেসে ফেসেছিল, কিন্তু দুবারই ও নিজে চোখে আমাদের সকলের ধুলো দিয়ে বেরিয়ে গেছে। ধুলো দিয়ে বেরোয়নি মানে হয়তো কোর্টে গেছে, কিন্তু কোর্ট প্রমাণ মানে সঠিক প্রমাণাদির অভাবে ওকে ঠিক অ্যারেস্ট ওয়ারেন্ট ওর এগেনস্টে বের করতে পারেনি। তো ও খুবই চালাক এবং খুবই ভয়ঙ্কর একটা আসামি। তো বলছে কেন, কি করেছে কি ও? বলে এইখানে ওর মা আর বাবাকে পুরো গ্রামের মধ্যে রিউমার আছে যে ওই নিজে কিন্তু বিষ খাইয়ে মেরেছে, কারণ ওর মা আর বাবা ওর এই তন্ত্র সাধনা বা এই যে এই বশীকরণ করা অমুক তমুক এইসব যে ব্যাড নেগেটিভ প্র্যাকটিস গুলো করতো, ওর বাবা মা ছিলেন এগুলো স্ট্রিক্টলি এগেনস্টে, তারা কখনো এগুলো চাইতো না। তো সম্ভবত ওদের খাবারে বিষ মিশিয়ে এই লোকটি ওদেরকে মারে, কিন্তু সেটার কোনো প্রপার এভিডেন্স কিচ্ছু পুলিশ প্রমাণ করতে পারেনি বলে ওকে কিন্তু ধরে রাখা যায়নি। এরপরে নাকি ও পাশের আরেকটা কোন গ্রামে গিয়ে একটা ছেলে আর একজন মহিলার সাথে বিয়ে করেছিল না, অবৈধ সম্পর্কে ছিল আমি জানি না, বাট ওরকম কিছু একটা ব্যাপার বলেছিল যে একটা মহিলার সাথে থাকতো। তো সেই মহিলার একটা ছেলেও হয়। তো তাদেরকে হঠাৎ করে, বেশ ছেলেটা একটু বড়ও ছিল মানে 4-5 বছরের হবে, তারপরে হঠাৎ করে সেই মহিলাকে আর ওই ছেলেকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে রাতারাতি ওরা পুরো গায়েব। এবার ওদেরকে কোথাও পুঁতে মেরে ফেলে রেখে দিয়েছে নাকি ওরা কোথাও চলে গেছে আমরা কিছুই বুঝতে পারছি না। এবং পরবর্তীতে ও কিন্তু এই গ্রাম ছেড়ে চলে যায়। সেই ছেলে আর মাকে কিন্তু আজও পাওয়া যায়নি, তারা কিন্তু নিরুদ্দেশ। তো তখন না ওদের মাথায় একটা জিনিস স্ট্রাইক করে যে ওই গুরুদেব কি বললেন যে ওই বাড়িতে একজন মহিলা আছে আর একটা বাচ্চা ছেলে আছে, এই দুটো সোলকে উনি উপলব্ধি করতে পেরেছেন। আবার এদিকে এরা বলছে যে ওর একটা এমন কোনো স্ত্রী আর পুত্র সন্তান ছিল যারা নাকি নিরুদ্দেশ এখন। তাহলে কি কোথাও ব্যাপারটা 2 4 হয়ে যাচ্ছে? তো ওরা আবার ওয়াপাস আসে এবং তারপর ওই গুরুদেবের কাছে আবার যায়, গুরুদেবকে পুরো জিনিসটা এক্সপ্লেন করে বলে যে এই হচ্ছে ওর কেস হিস্ট্রি। তো তখন উনি বলছেন আমি তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে মানে এর আগে কোন রকম কোনো জালিয়াতির কাজ আছে এবং এই মারাত্মক, এরকম ব্যাপার নেই যে ও শুধুমাত্র সামান্য কোনো ব্ল্যাক ম্যাজিক করছে বা তন্ত্র সাধনা করছে, তার সাথে ও কিন্তু সকলকে জানে মেরে দিতে পারে এবং শুধু তন্ত্রের মাধ্যমে নয়, ও ডাইরেক্টও মেরে দিতে পারে, মানে এর জন্য কোনো অলৌকিকতা লাগবে না, একদম লৌকিকভাবে ও কিন্তু খুন করে ফেলতে পারে। তো তখন উপায় তো বললো একটা তো ব্ল্যাক ম্যাজিক করা আছে যেটা মেইনলি তোমাদের বাড়ির বাচ্চাদের উপর করা আছে, যে তোমাদের বাড়ির প্রত্যেকটা বংশধর এই বাড়িতে প্রেজেন্ট থাকলে তার কিন্তু মৃত্যু ঘটবে এবং ওকে মেরেই ছাড়বে, ওই বাচ্চাটাকে এবং ওর মাটাকে ওই চালান করেছে এখানে এবং তারাই এখানে রয়েছে।
তো এটা ওরা জাস্ট কানেক্ট করেছিল যে ওইখানের মা ছেলে নিরুদ্দেশ আর এখানে মা ছেলে, তাহলে কি ওই মেরে তারপরে তাদেরকে আবার বশ করে তাদেরকেই আবার চালান করছে, মানে তাহলে তো সে মারাত্মক একটা পিশাচ, মানে একটা মানুষরূপী পিশাচ আর কি, তার দ্বারা সবকিছুই সম্ভব। যাই হোক, তো উনি একদিন তারপরে বললেন আমি 5 জন ব্রাহ্মণকে নিয়ে আসবো, একটা বড় করে যজ্ঞ করতে হবে ওই বাড়িতে, কারণ এবং উনাকে কিন্তু বাড়ি থেকে যে করেই হোক না কেন বের করতে হবে, দরকার হলে আপনারা কিন্তু পুলিশে FIR করবেন ওনার এগেনস্টে। তো ঠিক আছে, ওরা সেই মতনই প্রিপেয়ার্ড হয়ে গেছিল, ওনারা আসেন, যজ্ঞ শুরু করেন, বিরাট করে যজ্ঞ হচ্ছে। আর ওই লোকটি খালি এসে দেখছে আর দুবার নাকি ঠাকুমাকে জিজ্ঞেস করেছে যে এই তোমরা বাড়িতে এগুলো কি করছো গো, কি করছো, তো ঠাকুমা কোনো উত্তর দেয়নি। যাই হোক, তারপর ওই যখন যজ্ঞটা শেষ হলো ওই ভদ্রলোক বললেন যে তোমাদের ঠিক একদম ইন্ডিকেট করে দিলেন যে পেছনের বাগানের অমুক গাছের নিচে এরম জায়গাটা খোঁড়ো, দেখো ওখান থেকে একটা ঘটি পাবে। ওরা সত্যি সত্যি একটা ঘটি উত্থাপন করে, সেই ঘটিটার মধ্যে দেখে যে একটা ছোট্ট পেপার, তার মধ্যে বাচ্চাদের যে জামা কাপড় তার কাটা কাটা কিছু ছেঁড়া ফাটা অংশ, তার সঙ্গে পেরেক ছুঁচ ইত্যাদি নানান কিছু দিয়ে ওটার মুখটা বন্ধ করা ছিল। ওরা ওটা বের করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওই জিনিসটাকে পুরো কাটানো হয়। এবং উনি যেটা বলেছিলেন যে এই মা আর ছেলেকে কিন্তু মানে ওর কাছে বন্দি আছে, ওর সঙ্গে আবার নিয়ে চলে যাবে, ঠিক আছে, তাহলে ওকে বাড়ি থেকে তাড়াতে হবে। আমি এমনি পুরো বাড়ি বাঁধিয়ে দিচ্ছি, সবকিছু আমি প্রোটেক্ট করে দিচ্ছি, কিন্তু ওকে তাড়াতে হবে, কারণ না হলে ওর সাথে কিন্তু এরা দুজন কানেক্টেড, তো ওরাও চলে যাবে, ও চলে গেলে বাড়ি থেকে এরাও চলে যাবে। বেশ ভালো কথা। তো তারপরে নাকি ওকে সেই মেজর জেঠু আর ওই ছোট কাকা গিয়ে থ্রেট ফেট দেয় যে এরকম তোর এত বড় স্পর্ধা, এগুলো কি করেছিস? তো ও বলছে আমি তো কিছু করি না, তুই ছাড়া কে করবে, আমাদের বাড়িতে আর তো সেরকম কেউ আসে না, আর মোটিভও তো কারণ নেই, তোরই আমাদের এই বাড়িটা, তুই তো বলেছিলি যে এই বাড়িতে আমি কাউকে থাকতে দেবো না, তাহলে মোটিভটা তোরই দাঁড়াচ্ছে, এটা তোরই কাজ। তো গুরুদেব বারবারই বলছে হ্যাঁ এটা ওরই কাজ, এটা ওই করেছে, ওকে কিন্তু বাড়ি থেকে তাড়াতে হবে। তো ওরা সেদিনকে রাত্রেবেলা প্রচন্ড পুলিশের ভয় দেখায় যে তারা তো কালকে সকালের মধ্যে তুই যদি বেরিয়ে না চলে গেছিস তাহলে তোর নামে কি আমরা একদম ডাইরেক্ট FIR করবো। তুই কি ভেবেছিস আমাদের কাছে কোনো প্রমাণ নেই? ঠিক প্রমাণ জোগাড় করে ফেলবো যে তোর ছেলে বউকে তুই মেরেছিস। এবার এগুলো না কিছু কিছু কথা ওরা হাওয়ায় ছোড়ে, ওরা কি করে জানবে, ওদের কাছে কি এভিডেন্স থাকবে, মানে কিছু কিছু কথা দুয়ে দুয়ে চার করে কিছুটা লজিক অ্যাপ্লাই করে ওকে ভীষণভাবে থ্রেট করে যে আমাদের কাছে কিন্তু সবের প্রমাণ আছে, তুই তোর মা বাবাকে মেরেছিস সেটাও জানি। এবার ওরও একটুখানি ধারণা এসছে যে এরা এবার এত কিছু জানলো কি করে, ওরা যে এত গেছে ওদের গ্রামে গিয়ে ইনভেস্টিগেট করেছে, এত কিছু হয়তো ও অ্যাওয়্যার ছিল না এইসব সম্পর্কে। যাই হোক, তো ফাইনালি পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলো তখন দেখছে যে ওরা কেউ নেই, মানে ওরা বলতে ওই লোকটি আর নেই, ওই লোকটা ততক্ষণে চলে গেছে, পত্রপাঠ সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ও ওইভাবেই খোলা অবস্থায় ঘর রেখে দিয়ে চলে গেছে। তো যাই হোক, ও বিদায় হয়ে যাওয়ার পর আর ওই ভদ্রলোক এসে ঘরটা বাঁধিয়ে দেওয়ার পর আচ্ছা আর কোনো প্রবলেম হয়নি ওখানে, এভরিথিং ওয়াজ ফাইন, দ্যাটস ইট। তো কিন্তু এইটা নাকি একদম নিজেদের জীবনে প্রত্যক্ষ করা বেশ কিছুটা, মানে যতটা একটা ভূতের গল্প শুনতে না ভয় লাগে, দেখবে একটা ভূতের গল্প কেউ যখন ওই ফেজটার মধ্যে দিয়ে কাটাচ্ছে না তখন তার যে ভীতিটা সেটাকে অনুভব করাটা খুব টাফ। আমরা তো এক প্রকার শুনি, বাট যে ওই মোমেন্টস গুলোকে কাটায়, ওই বাচ্চা মেয়েগুলো যখন এই সাফার করছিল এই ধরনের প্রবলেমসে, তো সেই মোমেন্টস গুলো ওই পরিবারটার জন্য খুব মারাত্মক ছিল। তো এটা একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা, আমার মনে হলো যে আমি চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। আজকে এটা কিন্তু দুধ ভাত এপিসোড, ঠিক আছে, এটা কিন্তু আমি বলে রাখছি, কেননা আজকে আমি নিজে প্রচন্ড টায়ার্ড। আমি আজকে মেইনলি এলাম যে আজকে নববর্ষ পড়ে যাচ্ছে, তো একদম বছরের শেষে একটা ছোট্ট করে টোকেন অফ লাভ তোমাদেরকে দিয়ে যাই, কারণ আমি কালকে আবার আসতে পারবো না, এই উইকে আমি একদিনও আসিনি, তো ভাবলাম আজকে একটু ফাঁকা আছে, একটু আড্ডা মেরে আসি। আজকে কিন্তু কেউ আমাকে গল্পের জন্য প্রেশার দেবে না, একটু আড্ডা মেরে আমি তারপরে হালকা হালকা করে গল্প বলে আজকে কিন্তু একটু রিল্যাক্সড মোডে আমি পুরো এপিসোডটা কমপ্লিট করবো। ওকে, বেশ, খুব মর্মান্তিক ঘটনা, খুব ভয়ের ঘটনা লিখছে অমৃতা বিশ্বাস। সৌভিক দাস লিখছে খুব মিষ্টি লাগছে তোমায় দি, থ্যাংক ইউ। সর্বাণী দাস লিখছে এই তো মানুষরূপী পিশাচ, কি সাংঘাতিক বাপরে। এক্স্যাক্টলি দিদি, তোমাকে গল্প বলার আছে, তোমার নাম্বারটা একটু দেবে? 8240840618। আই রিপিট 8240840618, এটা আমার নম্বর, এই নম্বরে তোমরা গল্প পাঠাতে পারো। ওকে, আচ্ছা, তোমাকে দেখেই মনটা খুশি হয়ে গেছে লিখছে নন্দিনী দেব, থ্যাংক ইউ নন্দিনী। তোমার আজকে শিব ঠাকুরের গল্পটা আমি শেয়ার করবো আমার চ্যানেলে, চলো। আচ্ছা, আজ খুব গরম দি, তোমাদের ওখানে কি অবস্থা? হ্যাঁ, আজকে বেশ গরম পড়েছে রে বাবা,
আচ্ছা দিদি জানো কাল আমি আমার মাসির বাড়ি গেছিলাম আর আমি একটা গল্প কালেক্ট করেছি। 8240840618 নম্বরে কল করতে হবে আর আমাকে সমস্ত কালেক্টেড ভূতের গল্প জানিয়ে দিতে হবে। আর ভূত শুধু নয়, যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার হোক বা ঠাকুরের হোক, যে কোনো অলৌকিক ব্যানারে পড়ে এরকম যে কোনো গল্পই তোমরা শেয়ার করতে পারো। শুধু অলৌকিক কেন, তোমরা এমনিও যদি কোনো ইন্সপায়ারিং স্টোরি থাকে সেটাও বলতে পারো। ওরে বাবা সত্যি খুব ভয়ঙ্কর, লিখছে বর্ণালী বোস। শাড়িটাতে খুব মিষ্টি লাগছে। আচ্ছা শাড়িটার ডিটেলস আমি দিয়ে দিয়েছি অলরেডি, আমি বলে দিয়েছি যে শাড়িটা আমাকে গার্গি পাঠিয়েছে। আমি শাড়িটার ডিটেলস আরো একবার শেয়ার করে দেব তোমাদেরকে, তোমরা যদি চাও পারচেস করে দিতে পারো। এটা মালবেরি সিল্ক এবং এটা এক্সিলেন্ট, মানে খুব সুন্দর শাড়িটা, আমার নিজের খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। তোমাকে রেম্পা লিখছে, থ্যাংক ইউ। ওকে, এবারে আমি আরেকটা নেক্সট যে স্টোরিতে যাবো। এটা খুব ইন্টারেস্টিং, এটা একটা ট্রেডিশনাল গল্প। হ্যাঁ, এটা ঐশী আমাকে পাঠিয়েছে। এটা ঐশীর বাবা মানে কাকুর এক্সপিরিয়েন্স। এটা একদম মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কাকু যখন নিজে একদম বাচ্চা ছেলে আর কি, তখনকার একটা ঘটনা। কাকুদের বাড়িতে না প্রত্যেক বছর ফলহারিণী কালী পুজো হতো। তো এখন ঠাম্মার বয়স হয়ে গেছে বলে এখন ওটা দিনের বেলায় ওরা সেলিব্রেট করে নেয়, কিন্তু তখন ওটা সারা রাত ধরে পুজো হতো। আর সেই ভোর রাতে গিয়ে পুজো শেষ হলে ওরা সব বাজি ফাটাতে যেত। এবার তখন ওখানে কাকুদের বাড়ির পাশে একটা বিরাট বড় পুকুর পাড় দিয়ে ধরে সোজা একটা অন্ধকার রাস্তা চলে গেছে, আর সেই রাস্তাটা গিয়ে পড়ছে একটা বড় শ্মশানে। তো সেইটা একটা বিস্তৃত এরিয়া নিয়ে একটা বিরাট বড় শ্মশান এরিয়া ছিল। তো কাকু যে গল্পটা বলেছে যে কাকু একটু বরাবরই ছোট থেকে প্রচন্ড দামাল আর দাপুটে কাইন্ডের। এইবার যেই পুজো তখনও প্রায় একদম শেষ হয়নি, বাট শেষের দিকে উনি কি করেছেন, কিছু বাজি স্টক করে নিয়ে উনি দৌড়ে দৌড়ে ওই পুকুরের পাশের যে রাস্তাটা দিয়ে ওই রাস্তাটাতে যাচ্ছেন যে বাজি ফাটাবেন। বেশ, এবার উনি বেশ কিছু বাজি নিয়ে এসছেন একা একা। আমি একটু আগে আগে বাজি বেশি কিছু ফাটিয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো একটা গরু দেখতে পেয়েছেন। কাকুর বরাবরই অভ্যাস, ধরো কোনো ছাগল দেখলো বা গরু দেখলো তাদের কানটা ধরে টানা বা লেজটা ধরে টানা, কিংবা হয়তো ধরো গিয়ে একটু ছাগল ছানা দেখলে তাকে কোলে তুলে নেওয়া, এগুলো উনি করেন, মানে এগুলো উনি খুব ভালোবাসতেন। তো ওই রকম গরু টরু দেখলে উনি একটু তাদেরকে গিয়ে গায়ে মাথায় হাত বোলাতেন, কান ধরে টানতেন, শিংটাকে একটুখানি হাত বোলাতেন, এসব করতেন। আর মানে আমরা হয়তো একটুখানি ইরিটেশন ফিল করবো, বা আমরা হয়তো অত ওইভাবে গরুর সাথে ক্লোজ নই বলে আমাদের ভয়ও লাগে। মানে আমার তো ব্যক্তিগতভাবে একটু ভয়ও লাগে গরুকে মানে টাচ করতে। তো গরুকে না, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি আমার ভীষণ একটা ফিল আসে যে আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ইনভার্টিব্রেট ছিলাম, জানো তো। আমি ডেফিনেটলি কোনো ভার্টিব্রেট তো ছিলামই না, কেননা আমি কেন জানি না আমার মানে মানুষকে যদি আমি বাদ দিই এর বাইরে কোনো ভার্টিব্রেট প্রাণীকে আমার একদম পছন্দ হয় না সেরকম একটা, মানে খুব যে ভালোবাসি তা কিন্তু নয়, কিন্তু আমার উল্টে তাদের প্রতি একটা ভীতি আছে। বাট তুমি আমাকে যে কোনো মানে লোকের কি হয়, লোকে দেখি মাকড়সা দেখলে চিৎকার করে, আরশোলা দেখলে চিৎকার করে, আমার আবার তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। আমি পারলে তাদেরকে হাত দিয়ে তুলে এরকম করে ফেলে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই তাতে। মানে ওই ককরোচ বলে এরকম চিৎকার করা ওই সব বাতিক নেই আমার, আমি ওগুলোতে ভীষণ কমফর্টেবল। মানে ওই আমার মনে হয় ইনভার্টিব্রেটসদের সাথে একটু প্রেমটা একটু বেশি, আমি জানি না কেন, বাট আমার ফিল হয় যে আমি বোধহয় ওদের সমগোত্রীয় ছিলাম আগের জন্মে, নাকি জানি না। কেননা ওদের প্রতি আমি খুব আন্তরিক, বা ওদের সাথে আমার বেশ টার্মসটা ভালো। বাট আমি জানি না, আমি ডগস ভয় পাই, প্রচন্ড ভয় পাই, কিন্তু কুকুর আমার কাছে বেশ বর্ষতা স্বীকার করে, তারা কিন্তু খুব ভালোবেসে আমার কাছে আসে, কিন্তু আমি ওদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না কোনো একটা জায়গায়। আচ্ছা না, সাপ মানে বিষধর না হলে সে ছোবল মেরে দিলে আলাদা কথা, সে তো তাহলে মরে যাবো। কিন্তু এমনি ওকে দেখলে দেখবে একটা যে কোনো অ্যানিমাল দেখলে যে তোমার গাটা শিরশির করে বা তোমার একটা ভেতর থেকে একটা ক্রিপিনেস ফিল আসে, তো সেই ব্যাপারটা আমার নেই। আমার সেই ব্যাপারটা ইনভার্টিব্রেটস দেখলে আসে না, যেটা আমার অন্যদেরকে দেখলে আসে, সত্যি অনেস্টলি আসে। সেটা বড় থেকে বড় অ্যানিমাল দেখলে আসে, কিন্তু আমার ছোট অ্যানিমালসে কোনো বিরক্তি নেই। আচ্ছা যাই হোক, মানে সে যে কোনো ইনসেক্ট বলো যাই বলো, আমি বেশ যথেষ্ট মানে রেপটাইলস সবকিছু আমি যথেষ্ট পছন্দ করি, বাট ওই একটা জিনিস মানে আমি একদম পছন্দ করি না। সত্যি চিৎকার করাটা, তোর এবি সাহস চিৎকার করে ওঠাটা, ও আচ্ছা ওঠে কিছু মানুষ, বাট তোর সাহস এবি। হ্যাঁ, আমি আরশোলা দেখলে এরকম ধরে ফেলে দিতে পারবো, সেটা আমি করতে পারবো, সেটাই আমার খুব একটা সমস্যা হবে না। কিন্তু তুই আমাকে এক্ষুনি বল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি বিড়াল দেখলে একটু পাশ কাটিয়ে যাবো, কুকুর দেখলে একটু পাশ কাটিয়ে যাবো, গরু দেখলে তো শত হস্ত দূরে থাকবো, দাঁড়ি কাছেই যাবো না, আমি একটু এই টাইপের। আচ্ছা বেশ, তো এবার
আসল কথায় আসি। তো এবার কাকু গেছে, দেখছে একটা গরু দাঁড়িয়ে আছে। এবার কাকুর ওরকম মাথায় একটা বদখত বুদ্ধি এসেছে যে গরুর কানটা ধরে একটু টানবো, যেরকম ছেলে মানুষ হয়। আর কাকুর তখন কত বয়স হবে, কাকু তখন ওই 7-8-এ পড়ে, এরকম একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, তো কাকু গিয়ে গরুর কানটা এরকম খপাত করে ধরতে গেছে। কাকু দেখলো গরুটা না মানে চোখের সামনে মনে হলো যেন অদৃশ্য হয়ে গেল। কাকু ভাবছে কি হলো, বেশ ভালোই আলো আছে চাঁদের, যথেষ্ট পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে, তাহলে আমার এটা কিরকম ইলিউশন হলো? কাকু দেখছে 3-4 হাত দূরে গরুটা দাঁড়িয়ে আছে। তো কাকু তখন ভাবছে যে তাহলে বোধহয় রাতের অন্ধকারে আমি ঠাউর করতে পারিনি, গরুটা মনে হয় একটু জাম্প করে আগে এগিয়ে গেছে, তো আমি ওকে আবার গিয়ে ধরি। আবার কাকু একটু এগিয়ে গিয়ে আবার ওই কান দুটোকে খপাত করে ধরতে যাবে, সঙ্গে সঙ্গে আবার যেন মনে হলো ওটা পুরো মিশে গেল। এবার কাকু বলছে যাক বাবা, কোথায় গেল? কাকুর একটু ভয় ভয় লেগেছে। কাকু এবার পেছন ফিরে যখন ব্যাক করতে যাবে, দেখছে ঠিক কাকুর পেছন দিকে ওই গরুটা দাঁড়িয়ে আছে। এবার কাকুর বেশ ভয় লেগেছে যে ও পেছন দিকে কি করে গেল। তবু কাকু তখনও মানে এতটাই তার মধ্যে বাৎসল্য যে গিয়ে আবার ওর কান দুটো ধরতে গেছে। এবার তখন কাকু রিয়েলাইজ করেছে ওটা পুরো চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছে। কাকুর বেদম ভয় লাগে, কাকু তখন দেদার দৌড় লাগিয়েছে বাড়ির দিকে। তো যখন কাকু বাড়ির দিকে যাচ্ছে তখন দেখছে অলরেডি ওনার আরেক ভাই আসছে বাজি টাজি নিয়ে ফাটাবে বলে। তখন বলছে এই দাদা চল চল একটা জিনিস দেখ, একটা গরু দেখবি, গরু দেখবি। গরু আবার দেখার কি আছে? বলছে দেখ না, গরুটাকে ধরা যাচ্ছে না কিছুতেই, আমি না গরুটাকে ধরতে পারছি না। এইবারে দুজনে গেছে, দেখছে ঠাই ওই গরুটা দাঁড়িয়ে রয়েছে। বলছে ওই গরুটাকে দেখ, আমি কিছুতেই গরুটাকে ধরতে পারছি না। এবার ওরা দুজনেই এগিয়ে গেছে, দুজনে মিলে গিয়ে গরুটাকে যেই টাচ করতে যাবে অমনি মানে একদম চোখের নিমেষে, কোনো রকম চোখের ভুল নয়, পুরো গরুটা অত বড় শরীরটা পুরো যেন চোখের নিমেষে মিশে গেল। তো ওরা বিভৎস ভয় পায় এবং দেদার দৌড় লাগিয়ে দুজনে আবার ব্যাক করে চলে আসে। তো ওটা নাকি ওই যে গ্রামের দিকের ওই পুকুর ধারে যে রাস্তাটা, তারপরেই বললাম না একটা বিরাট মহাশ্মশান ওখানকার। তো ওই শ্মশান থেকে মানে এরকম অনেক জিনিসই নাকি দেখা যায়, অনেক রকমের ইলিউশন ক্রিয়েট হয়। হট করে কেউ যাচ্ছে তো মনে হলো পাশ দিয়ে কেউ একটা হেঁটে চলে গেল, আর আদতেও হয়তো কেউ নেই সেখানে, বা হয়তো এই মানে গরু বলো, কুকুর বলো, বিড়াল বলো, হুটহাট করে মনে হয় যেন কেউ একটা পাশ কাটিয়ে যাচ্ছে। বা অনেক সময় হয় কি একটা কোনো প্রাণীকে দেখলো বিড়াল, হয়তো দেখতে দেখতে মনে হচ্ছে বিড়ালটাই আস্তে আস্তে না কুকুরে পরিণত হচ্ছে। এরকম নানান জনের নানান রকম অভিজ্ঞতা ওই রাস্তাতে আর কি রয়েছে। তো কাকুরও ওই দিনকে একটা ওরকম একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, যেটা উনি শেয়ার করেছেন। থ্যাংক ইউ আঙ্কেল। বেশ ভয়ের একটা অভিজ্ঞতা, যদি কেউ সামনে থাকতো তো ওরকম চোখের সামনে অতখানি একটা গরু, তার শিং মাথা, তার পুরো ওই রকম ফুল বডি ল্যাজ সবকিছু নিয়ে ভ্যানিশ হয়ে গেল, এটা একটা খুব আশ্চর্য ব্যাপার। আচ্ছা, সুজাতা চৌধুরী লিখছে দিদি কত নাম্বার স্টোরি? এটা 2nd নাম্বার স্টোরি। আর আজকে খুব একটা স্ট্রেস নিয়ে লাভ নেই, আজকে আমি একদম ফুল আড্ডা মারার মুডে আছি, আমি আড্ডা মারতেই মেনলি এসেছি। হ্যাঁ, আচ্ছা, পেলিং থেকে দেখছি জুলিয়া চক্রবর্তী লিখছে খুব ভালো লাগছে। আচ্ছা, ঠান্ডার মধ্যে ভূতের গল্প দারুণ উপভোগ করছি। শোনো শোনো শোনো, কেমন ঘুরছো জানিও, কেমন ঘুরছো? আমারও তোমাকে দেখে হিংসা হচ্ছে, আমি পাহাড় এত ভালোবাসি। আবার একটু কবে যে বাচ্চাদের ছুটি পড়বে, আমি কবে যে একটু ঘুরতে যেতে পারবো সেটাই ভাবছি। আচ্ছা দিদি, তোমায় খুব মিষ্টি লাগছে, শুভ নববর্ষ বর্ণালী লিখছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, আর এটা 2nd গল্প ছিল, আজকে এমনিতেও আমি খুব বেশি গল্প বলবো না, তো কোনো চাপ নেই। আচ্ছা, 10:42 বাজে। আচ্ছা, আরেকটা গল্প বলি তাহলে, আরেকটা ছোট গল্প বলি, দাঁড়াও। আরেকটা গল্প আছে, আজকে সকাল থেকে একজন খুব রিকোয়েস্ট করছিল, কি নাম মণিদীপা। আচ্ছা বেশ, চলো আজকে আমি বেসড অন রিকোয়েস্টই বলছি গল্পগুলো। তো মণিদীপা কোথায় গেল, দাঁড়াও, মণিদীপার একটা স্টোরি বলি। ও আমাকে কালকেও রিকোয়েস্ট করেছে, আজকেও বলেছে দিদি আজকে আমার অন্তত একটা গল্প বলো। তো বেশ, মণিদীপার একটা ঘটনা আমি বলছি। ওর হচ্ছে কাটোয়াতে বাপের বাড়ি, তো ওই কাটোয়ারই একটা ঘটনা। ওদের পাড়াতে, ওদের বাড়িটার ঠিক 2 বাড়ি পরে একটা বাড়ি আছে। তো সেই বাড়িটা হচ্ছে এক দিদার বাড়ি, যে দিদার 2 মেয়ে। তো বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বড় মেয়েও এই বাড়িতে একটা পোর্শনে দিদার সাথেই থাকে, আর আরেকটা পোর্শনে ছোট মেয়ে থাকে। তো এবার দিদা উনি কি করেন, মানে ওনার বড় মেয়ের বোধহয় হাজবেন্ড দুজনেই চাকরি করে, ওনার সারাদিনের সঙ্গিনী হচ্ছে ওর নাতনি। এবার নাতনিকে সে ছোটবেলা থেকে দিদা আদরে আহ্লাদে এতটাই প্যাম্পার করেছে, তাকে এতই ভালোবাসে, মানে সে দিনে দিনে না চরম রুড হয়ে উঠেছে। মেয়েটা যখন 10th বোর্ড এক্সাম দিয়েছে, তার স্পর্ধাটা চিন্তা করো, মানে কিছু একটা হলেই সে দিদাকে কি করতো, এরকম ছুরি নিয়ে এসে না
এই হাত কেটে দেবো, কিন্তু হাত কেটে দেবো বলে ভয় দেখাতো, বা হয়তো বলতো তুমি এরকম করছো তো দাঁড়াও আমি গায়ে আগুন দিয়ে নেবো, কিন্তু আগুন দিয়ে নেবো, মানে এইরকম টাইপের একটু মানে সাইকো হয়ে গেছিল মেয়েটা, মানে অতিরিক্ত আদর অতিরিক্ত প্যাম্পার বলে না বাচ্চাদেরকে স্পয়েল করে দেয়। তো ওই দিদা যেহেতু বাবা মা সারাদিন বাড়িতে থাকে না, সারাদিন দিদার কাছে নানান রকমের আবদার করতো, ছোট থেকে একটা আবদারও ফেলতো না, এই করতে করতে সেই আবদার যে কবে একটা মারাত্মক ভাবে দাবিতে পরিণত হয়েছে তার, সেটা দিদা ঠাউর করতে পারেননি। তো এর মধ্যে বলি এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে মণিদীপা। মণিদীপা হচ্ছে MA তখন লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছে এবং ও পড়তো কল্যাণী ইউনিভার্সিটিতে। তো ও তখন কল্যাণীতে ছিল। একদিন হঠাৎ করে কাকিমা ফোন করে বলছে এই জানিস ওই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে টুম্পা, বলছে টুম্পা না আজকে গায়ে আগুন দিয়ে দিয়েছে। তো বলছে ও মা গায়ে আগুন দিয়ে দিয়েছে কেন, গায়ে আগুন দিয়েছে কেন, মানে ওর তো কোনো সমস্যা নেই, আগুন দেওয়ার কি আছে। তো তখন বলছে আরে বলিস না, ও কি ইচ্ছা করে আগুন দিয়েছে, কি হয়েছে ঘটনাটা শোন। ওই গেছিল ওর ঠাকুমা বোধহয় ওকে, ঠাকুমা না দিদা বোধহয় কিছু চেয়েছে, ওকে দেবে না বলেছে। কতটা সাহস নিয়ে জোরে জোরে এরকম ছিটিয়ে 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 খাতা বই সবকিছুতে কেরোসিন তেল ঢেলেছে। এইবার যেটা হয় বাচ্চা তো অত বোধ নেই, মানে ছেটাতে গিয়ে জোরে জোরে ছেটাতে গিয়ে নিজেরও ফ্রক মতো পড়েছিল, তো ফ্রকের ওই মানে যে পার্টটা আর কি তোমার ঘেরটা থাকে ওখানটাতেও বোধহয় ছিটে 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 কিছুটা কেরোসিন পড়েছে, সেটা ওরা বুঝতে পারেনি। এবার যেই ও ওটাকে মানে ফায়ারটা অন করেছে, যেই ছুঁড়েছে, এবার ওর ফ্রকের মধ্যেও তো কিছু কিছু জায়গাতে কেরোসিন তেল ছিল, সেটাও বুঝতে পারেনি, ওই জায়গাটাও দাও দাও করে ধরে গেছে। আর তার সাথে ওর বই খাতাটা তো জ্বলেই গেছে, মানে বই খাতাটা জ্বলেছে, তার সাথে ওর জামাটাও পর্যন্ত জ্বলে গেছে, ওর গায়ে আগুনটা ধরে গেছে। এই অবস্থাতে এবার ও কি করেছে, কি মারাত্মক ব্যাপার, সেই সময় ও ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে ওই পাড়াতে বিভিন্ন লোকের দরজাতে মানে এরকম ক্রিস ক্রস করে পাগলের মতো উদ্ভ্রান্তের মতন দৌড়চ্ছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ওই গায়ে আগুন নিয়ে, মানে নিচের লোয়ার পোর্শনটা তোর পুরো বার্ন হয়ে গেছে না। এবার ও এরকম আমাকে বাঁচাও করতে করতে সবার বাড়ির দরজায় দরজায় গিয়ে এরকম দবদুম করে ধাক্কা মারছে, আবার ছিটকে সামনের বাড়ির দরজায় যাচ্ছে। আর একটা সরু লেনের দুপাশ বরাবর না পরপর পরপর বাড়িগুলো, সব পরপর পরপর বাড়ির দরজাগুলো, মানে ওরকমও বাড়ি না, মানে আমাদের ধরো কলকাতা শহরে যেরকম বাড়িগুলো হয় যে নর্মাল এমনি দরজা, যেখানে ধরো ওই রকম ভাবে বড় গ্রিলের দরজা বসানো, তারপরে হয়তো তোমার বাগান, অতটা স্পেশিয়াস বাড়ি নয়, সব পরপর পরপর ছোট 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 বাড়ি। তো যার জন্য সবার দরজায় এরকম দাম 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 করে মারছে। আর তারপরে এবার একটা মানুষের দরজাতে নক করলে তার তো পরিস্থিতিটা বুঝে উঠে বেরিয়ে এসে তাকে তো স্টেবল হতেও তো সময় লাগে। তো ওই পাশেই কিছু দূরে একটা সেলুন ছিল, সেই সেলুনের লোকটা একটা বস্তা নিয়ে এসে কোনোভাবে ওকে চাপা দিয়ে দিয়ে কোনোভাবে আগুনটা নেভায়। বলে যখন ওকে লাস্ট অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল ওর জামাটা না পুরো গায়ের মাংসের সঙ্গে এঁটে গেছে, দিয়ে ওর পুরো ঘাড়ের জায়গাটা এরকম কুঁচকে গেছে, একটা মারাত্মক মানে লাগছিল ওকে দেখতে। তো কাকিমা বলে যে মানে ওই দৃশ্য আর নেওয়া যায় না, কাকিমা খুব মানে তারপরে খারাপ লেগেছিল, শরীর খারাপ করছিল। যাই হোক, তো এই কথাটা আমরা শুনে যে এরকম হয়েছে। তো বললো তারপরে দিদি আমি এক্সাম দিয়ে বাড়িতে এলাম, তো 16 দিনের মাথাতে খবর এলো যে ও কিন্তু এক্সপায়ার করে গেছে। এবার ও যেদিন এক্সপায়ার করে গেল তারপর থেকে দেখা গেল যে ওর বাবা আর মা 1 সপ্তাহ মতন ওর বাড়িতে ছিল, তারপরে তারা কিন্তু বাড়ি থেকে চলে গেল। ওর দিদা তখন ওই পোশাকটাতে পুরো একা থাকে। ওর দিদা কি করলো, প্রত্যেক শনি মঙ্গলবার করে দেখছি দাও 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 করে ওদের বাড়ির ছাদে কি একটা যেন জ্বলে, মানে কিছু একটা জ্বালায়। কেননা ওই মানে এটা শুরু হলো হচ্ছে ঠিক 1 সপ্তাহ পর থেকে। তো সবাই ভাবলো যে হতে পারে দিদা মনে হয় ভয় পাচ্ছে, মানে একটা অপঘাতে মৃত্যু, তো একটা বাচ্চা মেয়ে অতৃপ্ত আত্মা, তো দিদা বোধহয় ভয় পাচ্ছে কারোর থেকে কিছু একটা জ্বালাবে টালাবে বলে নিয়ে আসছে। তো এরকম দাও 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 করে ওরকম ছাদে কিছু জ্বলে। এবং প্রত্যেকটা রাত্রেবেলা আশপাশের বাড়ির প্রত্যেকে দেখেছে যে ওই পোর্শনটাতে দিদা ছাড়া আর কেউ থাকে না। তো ওই দিদার তো আর ওরকম গঠন হবে না, পুরো একটা বাচ্চা মেয়ে, মানে যেরকম ওই টুম্পার আকার আকৃতির যেরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, একটা ক্লাস 10-এ পড়া মেয়ে, ওরকম একটা বাচ্চা মেয়ে কেউ একটা সারা রাত মনে হয় যখনই ওদের ছাদের দিকে চোখ যায় সব অনেকেই নোটিস করেছে কেউ পাইচারি করে বেড়াচ্ছে। আর সারা দিনের বেলাটায় ওদের বাড়িতে একটা কালো বিড়াল ঘুরঘুর ঘুরঘুর করে, সারাক্ষণ ধরে সেটা ডাকতে থাকে আর সারাক্ষণ ধরে ওই কালো বিড়ালটা ঘুরঘুর করে। তো ওই দিনের বেলায় ওই কালো বিড়ালটাকে দেখা যায়, রাতের বেলা আর কালো বিড়ালটা দেখা যায় না, কিন্তু ওই সারা রাত ধরে ওদের বাড়ির ছাদে একটা কালো রঙের অবয়বকে পাইচারি করতে দেখা যায়। কিন্তু সেটা ডেফিনেটলি
দিদার অবয়ব নয়, দিদা কিন্তু অনেকটা এজেড। দিদা দেখলে বোঝা যায় তো যে ওই ছায়াটা কিরকম একটা আকারের হতে পারে। তো ওটা একটা ক্লাস 10-এ পড়ার বাচ্চা, ওটা আর যাই হোক, ওটা কিন্তু দিদার অবয়ব কখনোই নয়। এনিওয়েজ, তো এই ঘটনাটা যায়। তারপর থেকে তো এবার পুরো পাড়াটার মধ্যে একটা সন্নাটা ছেয়ে গেছে, সবাই ভয় পাচ্ছে। আর দেখবে একটু এই ধরনের কোনো একটা পার্টিকুলার বাড়িতে পাড়ার মধ্যে সুইসাইড কেস, গলায় দড়ি দেওয়া হলে বা গায়ে আগুন দেওয়া হলে, এগুলো নিয়ে আমরা কিন্তু বেশ ভয় পাই। আমাদের কিন্তু একটা সাইকোলজিক্যালিও একটা ভয় পাওয়ার ব্যাপার থাকে। এনিওয়েজ, তো এই জিনিসটা বেশ কিছুদিন চলছিল। এইবার শুরু হলো মৃত্যুলীলা। কিরকম মৃত্যুলীলা? সবাই প্রথম দিকটা বুঝতে পারেনি। প্রথম যে বাড়িটাতে ও গিয়ে একদম দুমদুম করে নক করেছিল বেরিয়ে, সেই বাড়ির যে কর্তা, উনি হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান। আচ্ছা, এইবার সবাই আস্তে আস্তে নোটিস করতে শুরু করলো যে প্রত্যেকটা বাড়ি, যে বাড়িগুলোর দরজাতেও নক করেছিল লাস্ট মোমেন্টে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ দুর্ঘটনাতে মারা যাচ্ছে। মানে এটা কি এতটাই কোইন্সিডেন্টাল হতে পারে? প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ অন্তত একজন করে হলেও কোন না কোনো ভাবে মারা যাচ্ছে, সে বাচ্চা হোক, বুড়ো বয়স্ক হোক, বা বাড়ির কর্তা হোক, যে কেউ। তো তখন সবাই একটা জিনিস রিলেট করতে পারলো যে এটা কি কোনো একটা ভাবে কোনো কার্স বা কিছু একটা চলছে এই পাড়ার মধ্যে। যাই হোক, এবার আরেকটা জিনিস, ওই যে ঠাম্মার বাড়ির ঠিক অপোজিটে, মানে ওই যে মেয়েটার ঘরটা তার ঠিক অপোজিটে যে যাদের বাড়ি, সেই মেয়েটা একদিন বলছে আমি ও মারা যাওয়ার পরের থেকে একটা জিনিস নোটিস করছি, ওর রুমে ঠিক সকালবেলা 10টা সাড়ে 10টার সময় ওর ঠাম্মা ঢুকে সকালবেলা এসে জানলাটা খুলে দেয়। জানলাটা সারাদিন বন্ধ থাকে, সারা সন্ধ্যেও বন্ধ থাকে, খালি সকালবেলাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর মোটা 10টা সাড়ে 10টা যখন বাজে, একটা চিপসের প্যাকেট, একটা মিষ্টির প্যাকেট, কিছু কেক পেস্ট্রিজ নিয়ে এসে সুন্দর করে বিছানাটাতে সাজিয়ে তারপর দরজাটা বন্ধ করে জানলাটা বন্ধ করে দিয়ে চলে যায়। তো এইটার মিস্ট্রিটা ওরা মানে সলভ করতে পারেনি যে তাহলে কি দিদা জেনে শুনে, ও আছে জেনে ওকে প্রত্যেকদিন ওরম ভাবে খেতে দিচ্ছে। আরো একটা সব থেকে ভয়ঙ্কর কথা, ওরা না ওর কোনো কাজও ঠিক মতো করেনি। মানে সেটাকে ওদের সাইকোলজিক্যালি এটা চলছিল যে না, ও থাকুক, ও যাওয়ার দরকার নেই, ও থাকলে আমরা সেটাই আমি এনজয় করবো। সেটা নাকি ওর বাবা মার সাথে ওর দিদার মতবিরোধ হয়েছিল এটা নিয়ে। ওর বাবা মা হয়তো চেয়েছিল না প্রপার ওয়ার্কটা হোক, ও মুক্তি পাক, কিন্তু দিদা হয়তো কোনোভাবে চায়নি, কারণ দিদা তো ওর সাথে ইমোশনালি বেশি হাইলি কানেক্টেড ছিল না। মা বাবা সারাদিন বাড়িতে থাকতো না, দিদা ওকে অসম্ভব চোখে হারাতো, যা চাইতো তাই। মানে সেই করতে করতে বাচ্চাটা যে এরম অন্তিম মাত্রায় পৌঁছে যাবে, তার পরিণতি যে এরম ভয়ঙ্কর হতে পারে, সেটা দিদা কখনো এক্সপেক্ট করেনি। তো দিদা নিজেকে মাঝে মাঝে ব্লেম করতে থাকে যে আমার জন্য বোধহয় আজকে এই পরিণতি হলো ওর। যাই হোক, তো এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা কেউ পাচ্ছিল না। এরপরে ওর একটা বেস্ট ফ্রেন্ড থাকে, সে ওর বাড়ি থেকে ধরো 7টা বাড়ির পরে থাকে ওই পাড়াতেই। তো ওই একই সেম স্কুলে পড়ে, সেম ক্লাসে পড়ে, ওরা দুজন ক্লাসমেটস, প্লাস ওরা স্কুলেও যখন যায় আসে একই বাসে যাইতে। তো সেই কারণে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। তো হঠাৎ করে ওই যে ওর বেস্ট ফ্রেন্ড, ওই মেয়েটা সুইসাইড করলো। গলায় গামছা দিয়ে ও বাথরুমের শাওয়ার থেকে ঝুলছে, এবং শাওয়ারের হাইটটাও না এমন কিছু উঁচুতে ছিল না ওদের। তো যে হাইটে ছিল সেখান থেকে চট করে কেউ না গামছা দিয়ে ওরকম ভাবে ঝুলে পড়তে পারবে না, তার না মাটিতে পাটা ঠেকেই যাবে। ও যে কি অদ্ভুত ভাবে এবং কি করে ও ওখানে ওইভাবে সুইসাইড করলো গড নোজ। এবার তার থেকেও অদ্ভুত হচ্ছে, ওর মা হাকু পাকু করে আছাড়ে পাছাড়ে কাঁদছে আর বলছে যে এটা কি করে সম্ভব। ও বাইরে ডাইনিং এ বসে চকলেটস খাচ্ছিল আর মনে মনে একটা কোনো গান গুনগুন করছিল। দিয়ে মাকে বললো যে মা আমি একটু ওয়াশরুম যাচ্ছি, হ্যাঁ তো আমার একটু দেরি হবে, তো আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এবার 40 মিনিটস হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই দেখে লাস্টে বাধ্য হয়ে আন্টি যখন গেছে, গিয়ে কোনো উত্তর পাচ্ছে না, দরজা ভেঙে দেখে এই পরিস্থিতি। মানে পুরো পাড়াতে তো কান্নার রোল উঠে যায়। তখন একজনকে ডাকা হয়, তো তিনি বলেন যে তোমরা তো এর আগে এটাতে ওয়ার্ন হতে পারতে, এত বড় দুর্ঘটনাটা ঘটা পর্যন্ত তোমরা ওয়েট কেন করছিলে? তোমরা এখনো বুঝতে পারছো না এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে? আর ওর বেস্ট ফ্রেন্ডের সাথে এটা তো ঘটারই ছিল। যাই হোক, তোমাদের এর আগেই প্রিকশন নেওয়া উচিত ছিল। এনিওয়েজ, তো তারপরে বোধহয় উনি যজ্ঞ করে একটা বিরাট বড় করে যজ্ঞ করেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাড়িতে একটা করে প্রোটেকশন দেওয়া হয়। এবং ওদের বাড়ির ভেতরটাতে এখন কি পরিস্থিতি সেটা বলতে পারবো না, ওদের বাড়ির ভেতরে কি হচ্ছে জানি না, কিন্তু পাড়াটা অন্তত এই উপদ্রব থেকে এখন অনেকটা রিলিফড হয়েছে। তো এই ঘটনাটা জাস্ট রিসেন্ট কাটোয়ার ঘটনা, আমাকে শেয়ার করেছিল এটা মণিদীপা। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আজকে মণিদীপার এতবার আমাকে উইশ করেছে দিদি আমার একটা স্টোরি বলো, তো আমি বলেই দিলাম চলো। ওকে,
আর আজকে গল্প বলার মুড নেই, আজকে আর গল্প বলবো না। হ্যাঁ, আর দুটো গল্প বলবো। আমার চ্যানেলে একটা ভীষণ অবাক করা, ওই যে বললাম একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব, আর একটা নন্দিনীর খালি, যেহেতু আমি প্রমিস করেছিলাম যে নীল ষষ্ঠীর দিন আমি লাইভে আসবো আর নীলের একটা কোনো গল্প বলবো, তো সেই গল্পটা আমি বলে দেবো, আজকে শেয়ার করে দেবো আমার সেকেন্ড চ্যানেলে। এখানে আর গল্প বলবো না। স্টোরিটা খুব প্যাথেটিক দিদি, এক্স্যাক্টলি, খুব ভয়ের গল্প। থ্যাংক ইউ। হ্যালো দিদি, কেমন আছো? ভালো আছি। এটা খুব একটা ভয়ে আমার লাগেনি, কিন্তু আমার হয় না বাচ্চাদের গল্প বলতে আমি খুব একটা কমফর্ট ফিল করি না, মানে বাচ্চা ছেলে মেয়েদের গল্প বলতে, তাদের মৃত্যু, সুইসাইডাল কেস এগুলো বলতে আমার নিজের একটুখানি ইরিটেশন হয় আর কি, দ্যাটস ইট। আচ্ছা, আমি একটা স্টোরি শেয়ার করতে চাই, তুমি আমাকে নাম্বারটা একটু বলবে। বললাম যে 8240840618, আই রিপিট 8240840618, এই নাম্বারে তুমি আমাকে যোগাযোগ করো। খুশবু শর্মা লিখছে তোমার সাথে আড্ডা মারা দারুণ। এক্স্যাক্টলি, আমারও মাঝে মাঝে না, আর মানে আজকে ইয়ারের নিয়ে না একটা বেশ রিল্যাক্সিং মোডে আছি আমি। আমার আজকে ঠিক ওই গ্যাগ 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 করে ভূতের গল্প বলতে ইচ্ছা করছে না, আর এমনি তো আমি সবসময় ভূতের গল্প বলতে ভালোবাসি না। বন্ধু, আমার জন্মদিন নীল ষষ্ঠীর দিনে ছিল। আচ্ছা, কে লিখছে? সৌনক। ওকে সৌনক, বিলেটেড হ্যাপি বার্থডে, উইশ ইউ ভেরি ভেরি মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। তোমার লাইফটা খুব ভালো কাটুক, আগামী বছরটা খুব সুন্দর করে কাটাও। আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জন্মদিনের। ওকে, আচ্ছা, মিষ্টি মেয়ে, আগাম শুভ নববর্ষ সম্পূর্ণ পরিবারকে জানালাম। গৌরী সেন। আচ্ছা গৌরী আন্টি, তোমাকেও তোমার পুরো পরিবারের সাথে অনেক অনেক শুভেচ্ছা। খুব এনজয় করো, মজা করে নববর্ষের দিনটা কাটাও এবং আগামী পুরো বছরটা সুস্থ থাকো। তুমি আর আঙ্কেল ভীষণভাবে সুস্থ থাকো, পুষানো খুব ভালো থাকুক। আচ্ছা, ইউ লুক সো প্রিটি, রিমঝিম লিখছে থ্যাংক ইউ। আচ্ছা দিদি, লিটল প্রিন্সেস আর লিটল প্রিন্স আর দাদা ভাই কেমন আছে? ওরা ভালোই আছে। আচ্ছা, আজ পয়লা বৈশাখ নাকি? না, আজকে পয়লা বৈশাখ না। হ্যাঁ, এটা আবার উইশ করে দিচ্ছি। কালকে একটা মজার ঘটনা ঘটেছে। কালকে একজন, আমি নীল ষষ্ঠীটা উইশ করেছি রাত্রেবেলা, বুঝলে? তো একজন দেখছি হঠাৎ করে লিখছে যে নীল ষষ্ঠীর তিথি তো 5টার সময় পেরিয়ে গেছে, তাহলে এখন কেন উইশ করছেন? আমার খুব অবাক লাগলো, মানেটা কি? আমি কি পুজো আচ্ছা ছেড়ে দিয়ে, মানে আমরা কি তিথি ধরে ধরে ফেসবুক পোস্ট করে সকলকে শুভেচ্ছা বার্তা জানাবো? এবং উনি কিন্তু খুব সিরিয়াস নোটে কথাটা লিখেছেন, এমন নয় যে মজা করে জাস্ট ফর ফান লিখেছেন। এবং ওনাকে যখন কেউ কিছু বলছে উনি আবার রেগেও যাচ্ছেন, তো ওখানে অনেকে রিয়াক্ট করেছিল অবভিয়াসলি। তো সবাইকে আবার পাল্টা উত্তর দিচ্ছে, আপনি নাক গলাচ্ছেন কেন, অমুক তমুক দিয়ে। আমাকে উনি লজিকটা দেখাচ্ছেন যে মানে গুড মর্নিং এর জায়গায় কি আমরা গুড নাইট উইশ করতে পারি? গুড মর্নিং এর সময়টা চলে গেলে কি আপনি নাইটে গিয়ে গুড মর্নিংটা বলতে পারেন? মানে আমি ঠিক ওনার লজিকটা বুঝলাম না, যে হ্যাঁ হতে পারে যে আমরা প্রতিনিয়ত গুড মর্নিং এর জায়গাতে গুড নাইট বলতে পারি না, কিন্তু তার মানে তো আমার এটাও নয় যে আমরা অষ্টমী রাত্রেবেলা হ্যাং আউট করে পার্টি ওয়ার্টি করে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেলে সেই পার্টি ফটোগুলো আমরা নবমীর দিন পোস্ট করতে পারবো না। মানে এই ব্যাপারে তো কোনো বাধ্যবাধকতা নেই বলেই আমি জানি। তাতে তো আশা করি মহাদেব বা মা দুর্গা কেউই অক্ষুণ্ণ হবেন না। তো আই ডোন্ট নো দ্য লজিক। তো অবভিয়াস ব্যাপার, মানুষ একটা যে কোনো প্রোগ্রামে থাকুক, আমরা বিয়ের দিন বউ বিয়ে করবে, বিয়ের তিথিতেই ফটোটা পোস্ট করবে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য, আমরাও তাকে যখন বিয়ে চলবে রানিং তখন তাকে লাইভে উইশ করব, নাকি সে বিয়েটা হয়ে যাওয়ার পর কমপ্লিট করার পর তারপরে আমাদেরকে ফটো পোস্ট করে আমরা উইশ করি? মানে কিরকম ইলজিক্যাল পার্সন থাকে কত চারিদিকে ছড়িয়ে। এবং তাদেরকে যখন তুমি কোনো এক্সপ্লেইন করবে কোনো কিছু লজিক্যালি, তারা আরো তোমাকে এতটাই ভুলভাল বকবে তোমার সাথে যে তোমার মনে হবে যে কে পাগল, আমি পাগল না ও পাগল, হু ইজ অ্যাকচুয়াল পাগল? মানে আমি ভুল বলছি না ও ভুল বলছে। আমি এই জন্য এদের সেই পাগলদের সাথে একটু কম কথা বলাতে প্রেফার করি। ওকে, মানে আমার খুব কনফিউজিং লাগে যে কোনো মানে হয় না। এটা কোনো কথা যে বিয়ের তিথিতে কি মানুষ সিঁদুর পড়তে পড়তে ফটো পোস্ট করবে? ওকে শুভেচ্ছা জানা, তিথি পেরিয়ে গেলে তারপরে তো শুভেচ্ছা বার্তা আমার কাজে লাগবে না। আমাকে কিরকম বেমালুম রীতিমতো বসে ঝগড়া করছে যে কেন। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা মিসকনসেপ্ট, ঠিক আছে? এই যে মানে নীল ষষ্ঠী, এখানে এই ষষ্ঠী কিন্তু কোনো ষষ্ঠী তিথি নয়, এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরকে বোঝানো হয়। একদিনকে নীল আর ষষ্ঠী ঠাকুরের পুজো পায়, তো ওই জন্য এটা নীল ষষ্ঠী। এই
দিনে মানে ওই সন্তানের জন্য উপোস করে তারপরে নীল এবং ষষ্ঠী পুজো হয়, নীলের মাথায় জলটা ঢালা হয়। তো এটা হচ্ছে কনসেপ্ট, এখানে কোনো ষষ্ঠী সপ্তমীর ব্যাপার নেই। তো উনি অ্যাকচুয়ালি ওই ষষ্ঠী বা সপ্তমী ওটাই বোঝেন না, প্রথম কথা। এটা যে ষষ্ঠী ঠাকুর সেটা উনি বোঝেননি, একে তো বোঝেননি, তারপরে আমাকে আবার ভুল বোঝাচ্ছেন, তারপরে আবার আমাকে গুড মর্নিং গুড নাইট বোঝাচ্ছেন। আমি কত রকম লোককে হ্যান্ডেল করি, জাস্ট ভাব। আচ্ছা হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাবো, চ্যানেলে লাইভ করব, একটু পরে যাচ্ছি, একটু আড্ডা মারতে ইচ্ছা করছে, বললাম না আড্ডা মারার মুডে আছি ওই জন্য আজকে আমি। আচ্ছা তুমি কি আগাম শুভেচ্ছা, আচ্ছা তনিমা রায়চৌধুরী লিখছে আগাম শুভেচ্ছা নববর্ষের, তোমাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা দিদি। আচ্ছা গোলাপি শাড়ি পরে রিলস দেখতে চাই, এইটা একটু আবদারটা একটু বেশি হয়ে গেল না? না না ওই আর গোলাপি শাড়িতে হবে না, হয়ে গেছে ওই রিলসটা, হয়ে গেছে, আর করবো না। আচ্ছা দিদি তোমার আর শুভেন্দুদার ইমি ইমি রিলসটা দারুণ ছিল। আচ্ছা নীল ষষ্ঠী লুকসটা অসম ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো এবার যাই, এবার ওই চ্যানেলে যাই, যারা আমাকে শুনবে, কালকে এটা আপলোড হয়ে যাবে সত্যি গল্প চ্যানেলে, তো তারা শুনতে পারবে ওখান থেকে। আর এখন চলো আমি আমার দুটো দারুণ স্টোরি শেয়ার করবো, লেটস গো।